যারা জয়েন করছে সকলকে স্বাগতম। আমরা আজকে কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাস শুরু করব। আমরা গত ক্লাসে আমরা কনজিউমার থিওরির আনসার্টেনিটি দিকটা আলোচনা করেছিলাম। ক্লাসের শেষে আমরা একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম। এই অ্যাসাইনমেন্টটার জমা দেওয়ার শেষ সময় হচ্ছে 30 সেপ্টেম্বর। হাতে লিখে ডিপার্টমেন্টে জমা দিবেন। কেমন? আরেকটা অ্যাসাইনমেন্ট দিব, দুটো অ্যাসাইনমেন্ট হবে। দুটো অ্যাসাইনমেন্টের উপরে তোমাদের ক্লাস টেস্টের মার্কসগুলো নির্ধারণ করা হবে। সুতরাং অ্যাসাইনমেন্টগুলোকে গুরুত্ব দিয়ে জমা দিবেন। আমরা আজকে নতুন একটা চ্যাপ্টার শুরু করব। আমাদের আজকে চ্যাপ্টার নাম হলো জেনারেল ইকুইলিব্রিয়াম থিওরি। সুতরাং আমাদের সামনে আর 3টা চ্যাপ্টার বাকি আছে আজকে চ্যাপ্টার সহ। আমরা জেনারেল ইকুইলিব্রিয়াম থিওরি পড়াবো, তারপর আমরা ওয়েলফেয়ার ইকোনমিক্স পড়াবো, এবং তারপরে আমরা গেম থিওরি পড়াবো। এই 3টা পড়লে আমাদের কোর্স শেষ হবে। তারপর তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিবে। আমরা মোটামুটি আমাদের সিলেবাসের প্রায় 60% মতো কভার করেছি। আমরা 40% বা 40-50% মতো বাকি আছে। আমরা জেনারেল ইকুইলিব্রিয়াম থিওরি নিয়ে আলোচনা করব। আমরা জেনারেল ইকুইলিব্রিয়াম থিওরির অপোজিট আরেকটা ইকুইলিব্রিয়াম থিওরি আছে, যেটা অনেক সময় বলা হয় পার্শিয়াল ইকুইলিব্রিয়াম থিওরি। আমরা মাইক্রো ইকোনমিক্সে সাধারণত যে ধরনের মার্কেট মডেল নিয়ে আলোচনা করি, একটা কমোডিটির দাম নির্ধারণ নিয়ে আলোচনা করি, ডিমান্ড সাপ্লাই মডেল নিয়ে, সেটাকে সাধারণত বলা হয় সেটাকে যে পার্শিয়াল ইকুইলিব্রিয়াম মডেল বলা হয়। সেটা ইকুইলিব্রিয়াম মডেল, এটা ইকুইলিব্রিয়াম মডেল। দুটো ইকুইলিব্রিয়ামের মধ্যে একটু পার্থক্য আছে। পার্শিয়াল ইকুইলিব্রিয়াম মডেলে সাধারণত একটা কমোডিটির ডিমান্ড এবং একটা কমোডিটির সাপ্লাই নিয়ে আলোচনা করা হয়। তার ভিত্তিতে ইকুইলিব্রিয়াম নির্ধারণ প্রক্রিয়া ব্যাখ্যা করা হয়। আর জেনারেল ইকুইলিব্রিয়াম থিওরিতে একাধিক পণ্যের ইকুইলিব্রিয়াম সাইমultaneously নির্ধারণ করার চেষ্টা করা হয়। অর্থাৎ একসাথে অনেকগুলো পণ্যের মার্কেটকে একসাথে বিবেচনা করে এবং সবগুলো মার্কেটে কিভাবে সাইমultaneously প্রাইস ইকুইলিব্রিয়াম প্রাইস ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি নির্ধারণ করা হয়, সেটা হলো জেনারেল ইকুইলিব্রিয়ামের আলোচনা বিষয়। এখানে আমরা একটা মতো ইকুয়েশন না, একটা সিস্টেমস অফ ইকুয়েশন নিয়ে সেগুলোকে সাইমultaneously আমরা সলভ করার চেষ্টা করি, যেখানে একাধিক ভেরিয়েবলের যুক্ত থাকে, একাধিক ভেরিয়েবলের মান আমরা বের করার চেষ্টা করি। তো আমরা এই জেনারেল ইকুইলিব্রিয়াম মডেলে সাধারণত যে এক্সোজেনাস ভেরিয়েবলের সংখ্যাকে কমানোর চেষ্টা করা হয়। এগুলো অনেক সময় বলা হয় ক্লোজড মডেল। ক্লোজলি মানগুলো একটা ভেরিয়েবলের মান কত সেটা মডেলের মাধ্যমে ডিটারমাইন করে। আর যে সকল চলকের মান মডেলের ভিতরে নির্ধারিত হয় না, মডেলের বাইরে নির্ধারিত হয়, যেগুলো আমরা এক্সোজেনাস ভেরিয়েবল বলি, আমরা সেই এক্সোজেনাস ভেরিয়েবল গুলো থাকতে পারে জেনারেল মডেলে, তবে সেগুলোর মান মডেলের ভিতরে নির্ধারিত হয় না। তো জেনারেল মডেলের মূল উদ্দেশ্য হলো যে এক্সোজেনাস ভেরিয়েবলের সংখ্যাকে কমিয়ে নিয়ে আসা। অধিকাংশ ভেরিয়েবলের মান যাতে এন্ডোজেনাসলি বা মডেলের মাধ্যমে নির্ধারিত হয়, সেটা চেষ্টা করা হয় জেনারেল মডেল। অর্থাৎ যত বেশি সম্ভব চলকের মান সাইমultaneously মডেলের মাধ্যমে নির্ধারণ করার চেষ্টা করা হয় এই জেনারেল মডেল। এটার গুরুত্ব হচ্ছে সেখানেই যেখানে যদি মার্কেটগুলো ইন্টারলিঙ্কড হয়, একটা মার্কেটে যদি কোনো ডিস্টারবেন্স হয়, সেটা যদি মার্কেটকে ব্যাপকভাবে প্রভাবিত করে, সেক্ষেত্রে আমাদের জেনারেল ইকুইলিব্রিয়াম মডেলের কোনো বিকল্প থাকে না। পার্শিয়াল ইকুইলিব্রিয়াম মডেলে আমরা ধরে নিই যে আদার থিংস আর দ্য সেম, যে অন্যান্য মার্কেটে বা অন্য জায়গায় কোনো ব্যত্যয় ঘটছে না, কোনো পরিবর্তন আসছে না। কেমন? আমরা যে একটা মডেলে যখন ডিমান্ড সাপ্লাই মডেলের মাধ্যমে, ফর এক্সাম্পল, যে রাইসের মার্কেটে রাইসের দামটা কিভাবে নির্ধারিত হচ্ছে সেটা বিশ্লেষণ করছি, কিন্তু আমরা যখন বলছি কনজিউমারের দাম, কনজিউমারের আয় পরিবর্তন হলে ভারসাম্য বিন্দুর পরিবর্তন হচ্ছে, দাম বাড়ছে বা পরিমাণ কমছে, কিংবা দাম বাড়ছে এবং পরিমাণ বাড়ছে, এই যে পরিবর্তনগুলো আসছে একটা মার্কেটে, সেটা অন্য মার্কেটগুলোতে কোনোভাবে প্রভাবিত করছে না, কিংবা অন্য মার্কেটে যে পরিবর্তনগুলো হচ্ছে সেটা এই আলোচক মার্কেটকে আমরা ইনভেস্টিগেট করছি সেখানে কোনো প্রভাব বিস্তার করছে না। মার্কেটগুলো সেপারেট, মার্কেটের মধ্যে কোনো যোগাযোগ নাই পার্শিয়াল ইকুইলিব্রিয়াম মডেলে, সেটা ধরে নেওয়া হয়। তো জেনারেল ইকুইলিব্রিয়াম মডেলে আমরা যদি যে একটা মার্কেটে কোনো প্রভাব পড়লে সেটা রিপারকাশনটা অন্য মার্কেটেও সেটা যে পড়ে বা একটা প্রপাগেশন হয়, এক মার্কেট থেকে অন্য মার্কেটে প্রভাবগুলো বিস্তারিত হয়। এটা সাধারণত ঘটে যদি ইনকাম ইফেক্ট বা ওয়েলথ ইফেক্ট যদি প্রেজেন্স থাকে। ওয়েলথ ইফেক্ট যদি থাকে, সেটা এক মার্কেট থেকে অন্য মার্কেটে প্রভাবগুলোকে প্রভাবিত করে নিয়ে যায়। এই হলো আমাদের জেনারেল ইকুইলিব্রিয়াম মডেলের বেসিক
অ্যাসাম্পশন বা ইনট্রোডাকশন বা ফিচার্স বলেছি এটা পলিসি পারপোজে অনেক বেশি ব্যবহার করা হয়। কখন যখন পলিসি নির্ধারণ করে তখন সাধারণত এই জেনারিক ক্রাইটেরিয়ার ভিত্তিতেই এই পলিসিগুলো প্রভাব কি হতে পারে, যে একটা জায়গায় ট্যাক্স ইম্পোজ করা হলে সেটা প্রভাব তার বিভিন্ন মার্কেটে কিভাবে সেটা বিস্তার লাভ করতে পারে বা বিভিন্ন মার্কেটে সেটা প্রভাব কেমন করতে পারে, সেটা এই জেনারিক মডেলের মাধ্যমে সাধারণত বিশ্লেষণ করা হয়। ফলে পলিসি দিক থেকে বা পলিসি ইমপ্লিকেশনের দিক থেকে বা পলিসি টুলস হিসেবে জেনারিক ক্রাইটেরিয়ার ব্যবহার অনেক বেশি হয়ে থাকে। আমরা এই জেনারিক মডেল কে আমরা ব্যাখ্যা করব, থিওরিটিক্যালি আমরা এটা উপস্থাপন করব যে স্ক্যানিটেনটা কেমন হয় সেটা দেখার চেষ্টা করব। আমরা কয়েকটা ধাপে ধাপে সেই কাজগুলো করব। প্রথমত আমরা দেখার চেষ্টা করব যদি যদি কোনো প্রকার প্রোডাকশন না থাকে, কোনো শুধুমাত্র এন্ডাওমেন্ট থাকে, এন্ডাওমেন্ট মানে প্রত্যেকের কাছে কিছু দ্রব্য আছে, সেই দ্রব্যগুলো তারা এক অন্যের সাথে ইন্টারচেঞ্জ করতে চায় বা এক্সচেঞ্জ করতে চায়, যেটা অনেক সময় বলা হয় এক্সচেঞ্জ ইকোনমি বা পিওর এক্সচেঞ্জ ইকোনমি, যেখানে কোনো প্রোডাকশন নাই। সেটা খুব সিম্পল ইকোনমি, যে কারণে এটা অ্যানালাইসিস সহজ। এই জন্য আমরা শুরু করব পিওর এক্সচেঞ্জ ইকোনমি দিয়ে। এবং এই পিওর এক্সচেঞ্জ ইকোনমি সেটা ব্যাখ্যা করার জন্য আমরা অ্যাজোয়ার বক্স ব্যবহার করব বা অ্যাজোয়ার পাউলি বক্স ব্যবহার করব। তারপর দেখাবো কিভাবে পিওর এক্সচেঞ্জ ইকোনমিতে, যেখানে কোনো প্রোডাকশন নাই, যেখানে কিছু ব্যক্তি থাকে, একাধিক ব্যক্তি থাকে, তাদের যে এন্ডাওমেন্ট আছে বিভিন্ন কমিউনিটি, সেই এন্ডাওমেন্ট মানে যেটা তার কাছে আগে থেকে আছে, তাদেরকে সূত্রে পেয়েছে বা তার কাছে আছে আগে থেকে। তো ওই এন্ডাওমেন্টটা তার প্রেফারেন্স অনুযায়ী সে অন্যের সাথে কিভাবে সেটা বিনিময় করে সেটা কল্যাণকে সর্বোচ্চ করে, উপযোগী সর্বোচ্চ করে, এবং কিভাবে মার্কেটে একটা ভারসাম্য নির্ধারিত হয়। মার্কেট মানে এখানে এক্সচেঞ্জ মার্কেটে কিভাবে ভারসাম্য নির্ধারিত হয় সেটা ব্যাখ্যা করার চেষ্টা করব। আমরা পরে আমরা এখানে প্রোডাকশনকে আমরা ইনক্লুড করব। প্রোডাকশনকে ইনক্লুড করে দেখবো যে ভারসাম্যটা কিভাবে নির্ধারিত হয়, প্রোডিউসার এবং কনজিউমার উভয় ক্ষেত্রে ভারসাম্যটা কিভাবে একসাথে নির্ধারিত হয়। আমরা প্রথমত প্রোডিউসারকে আমরা আলোচনা আছি না, প্রোডিউসারকে আমরা বাহিরে যাচ্ছি, শুধুমাত্র দুজন কনজিউমার তাদের এন্ডাওমেন্টটাকে বিনিময় করে কিভাবে তারা মার্কেট এক্সচেঞ্জ করে কিভাবে তারা একটা ভারসাম্য দাম প্রতিষ্ঠা করছে দ্রব্যগুলোর, এবং ভারসাম্য পরিমাণ কিভাবে প্রতিষ্ঠা করছে একাধিক ব্যক্তির জন্য, সেটা আমরা দেখার চেষ্টা করব। এটাকে আমরা বলবো পিওর এক্সচেঞ্জ ইকোনমি। আমরা এখানে অ্যাডভান্স বক্সের সাহায্যে আমরা ইকোনমির ভারসাম্য দেখানোর চেষ্টা করব। এখানে আমরা কিছু নোটেশন ব্যবহার করব এই আমাদের আলোচনাটাকে এগিয়ে নেওয়ার জন্য। এখানে কোনো প্রকার প্রোডাকশন নাই, এক নম্বর এক্সেপশন হলো। এখন আমরা আলোচনা সিম্পল রাখার জন্য টু কনজিউমার্স এন্ড টু গুডস কনটেক্সটে আমরা আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাব। কনজিউমার্স যেটা আমরা আই দিয়ে ইন্ডিকেট করব। ইন্ডেক্স করার সুবিধা হলো এটা আমরা ইচ্ছা করলে দুজন কনজিউমার থেকে 3, 5, 10, 100 যে কোনো সংখ্যক কনজিউমারের এটা আমরা ব্যবহার করতে পারি। আমরা এখানে দুজন মাত্র কনজিউমার দিচ্ছি, আর ইকুয়াল টু 3 হতে পারে, 4 হতে পারে, যে কোনো কিছু হতে পারে, এবং টু বুস্ট দিচ্ছি। একইভাবে আমরা বুস্ট আমরা ইচ্ছা করলে বাড়াতে পারি। এটা আমরা ইন্ডেক্সটা ব্যবহার করছি। বুস্টকে আমরা লিখবো এল দিয়ে, এল ফর বুস্ট, এটা আমরা আগেও ব্যবহার করেছি। কেমন? আর এন্ডাওমেন্টকে আমরা লিখবো ওমেগা দিয়ে, যেটা আপনাদের দেখতে ডাব্লিউ মতো। আমরা ওমেগা দিয়ে দিব, ওমেগা দিয়ে দিব আমরা। আই কত বুঝাতে কি, আই কোনো ব্যক্তির এন্ডাওমেন্ট, আর এল দিয়ে বোঝানো হবে আই কোনো ব্যক্তির, এল কমোডিটির এন্ডাওমেন্ট। তো এন্ডাওমেন্টস ওমেগা আই দিয়ে লিখবো আমরা এন্ডাওমেন্ট অফ ইন্ডিভিজুয়াল আই। আই কোনো ব্যক্তির কি পরিমাণ এন্ডাওমেন্ট আছে। আর ওমেগা আই এল দিয়ে বুঝবো আমরা এন্ডাওমেন্ট অফ ইন্ডিভিজুয়াল আই অফ কমোডিটি অর গুড, এর কমোডিটি কি পরিমাণ এন্ডাওমেন্ট আছে। আমি যদি এখানে স্পেসিফিকলি বলে দেই, মনে করো আমি বলছি এখানে 21, ওমেগা 21, এটা 21 বলতে বোঝাবে যে এন্ডাওমেন্ট অফ
endowment of two মানে I in for individual, endowment of individual to of good or commodity 1. ঠিক আছে, তাহলে আমরা ঠিক একইভাবে যদি আমি ওমেগা এখানে ওমেগা 1 2 বলি, সেটা দিয়ে বোঝাবে যে endowment of এটা প্রথমটা হচ্ছে ব্যক্তি of individual 1 of দ্বিতীয়টা হচ্ছে commodity of good 2। যে ব্যক্তির কাছে প্রথম ব্যক্তির কাছে দ্বিতীয় কমোডিটি কতটুকু আছে সেটা তাহলে endowment। একটা নোটেশন আছে যেটাকে বলবো আমরা x হচ্ছে আমাদের অ্যালোকেশন, x হলো বা বন্টন, যে endowmentটা বিনিময় করার পরে তাই যে তাহলে আমাদের একটা হলো অ্যালোকেশন, ওমেগা হলো endowment আর actually allocation আমরা x দিয়ে দেব allocation টা, তাহলে x i বলতে আমরা বুঝাবো allocation of individual i টা হচ্ছে ব্যক্তির জন্য allocation আমরা এখানে কনসিডার বা ইন্ডিভিজুয়াল বলতে আমরা i দিয়ে বুঝাচ্ছি আমরা allocation of individual i কোনো ব্যক্তির allocation x i l দিয়ে আমরা বুঝবো যে allocation of individual i of good l দ্রব্যের endowment i কোনো ব্যক্তির কাছে কতটুকু আছে সেটা বলতে হবে। তাহলে একইভাবে আমরা যদি বলি আমি টু এটা মানে বুঝাবে যে দ্বিতীয় ব্যক্তির কাছে দ্বিতীয় দ্রব্যের allocation কতটুকু দেওয়া হয়েছে, allocation of good to এটা হচ্ছে আমাদের good এটা হচ্ছে individual to individual to এইভাবে এটা ইন্ডেক্স গুলো পরিবর্তন করে বিভিন্ন রকম মান পেতে পারে। ওমেগার ভিতরে চারটা মান আসতে পারে, ওমেগার ভিতরে ওমেগা 11 প্রথম ব্যক্তির কাছে প্রথম দ্রব্য কতটুকু আছে, প্রথম ব্যক্তির কাছে দ্বিতীয় দ্রব্য কতটুকু আছে, দ্বিতীয় ব্যক্তির কাছে প্রথম দ্রব্য কতটুকু আছে, দ্বিতীয় ব্যক্তির কাছে দ্বিতীয় দ্রব্য কতটুকু আছে, কেমন এগুলো এন্ডাওমেন্ট ভেক্টর। এন্ডাওমেন্টটা প্রথম ব্যক্তির কাছে প্রথম দ্রব্য কতটুকু আছে, প্রথম ব্যক্তির কাছে দ্বিতীয় দ্রব্য কতটুকু আছে, দ্বিতীয় ব্যক্তির কাছে প্রথম দ্রব্য কতটুকু আছে, দ্বিতীয় ব্যক্তির কাছে দ্বিতীয় দ্রব্য কতটুকু আছে, এটা বলছেন এন্ডাওমেন্ট ভেক্টর। আর হচ্ছে আমাদের কি অ্যালোকেশন ভেক্টর, x হচ্ছে অ্যালোকেশন ভেক্টর। এটার চারটা কম্পোনেন্ট আছে, যে প্রথম ব্যক্তির কাছে প্রথম দ্রব্য কতটুকু অ্যালোকেশন দেওয়া হলো, প্রথম ব্যক্তির কাছে দ্বিতীয় দ্রব্য অ্যালোকেশন কতটুকু পেল সে, দ্বিতীয় ব্যক্তি প্রথম দ্রব্য কতটুকু পেল এবং দ্বিতীয় ব্যক্তি দ্বিতীয় দ্রব্য কতটুকু পেল, এটা হলো আমাদের অ্যালোকেশন ভেক্টর। এই জিনিসগুলোকে আমরা যেহেতু দুটো মাত্র কমোডিটি আছে, দুটো মাত্র দ্রব্য আছে, এটাকে আমরা গ্রাফিক্যালি অ্যাজুয়ার বক্সের মাধ্যমে দেখাতে পারি। কিন্তু যদি দুইয়ের অধিক পণ্য থাকে বা দুইয়ের অধিক ব্যক্তি থাকে তাহলে সেটা আমরা গ্রাফের মাধ্যমে দেখাতে পারবো না, তখন আমাদেরকে এইভাবে সেট থিওরি তৈরিতে অগ্রসর হতে হবে। আমরা এই জিনিসগুলোকে আমরা গ্রাফের মাধ্যমে অ্যাজুয়ার বক্সের মাধ্যমে এইভাবে দেখাতে পারি। কিছু দ্রব্যের যে দামগুলোকে আমরা Q1 এবং Q2 দিয়ে দেব। Q1 হচ্ছে প্রথম দ্রব্যের দাম আর Q2 হচ্ছে দ্বিতীয় দ্রব্যের দাম। আমরা এই অ্যাজুয়ার বক্সের মাধ্যমে অ্যাজুয়ার বক্সটাকে এখানে দিতে হয় দুজন ব্যক্তির প্রথম ব্যক্তির জন্য এটা মনে করো 1 প্রথম ব্যক্তির অরিজিন, তো তার কাছে কি পরিমাণ
প্রথম দ্রব্য আছে, এটা হচ্ছে প্রথম দ্রব্য, এদিকে 1, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দ্রব্য, এদিকে 2, হচ্ছে আমাদের প্রথম ব্যক্তি I equal to 1, প্রথম ব্যক্তি আমাদের। তো প্রথম ব্যক্তির কাছে প্রথম দ্রব্য কতটুকু আছে, মনে করে এতটুকু আছে প্রথম ব্যক্তির কাছে, প্রথম ওমেগা প্রথম ব্যক্তির কাছে প্রথম দ্রব্য এতটুকু আছে, কেমন? আর দ্বিতীয় ব্যক্তির এই কোয়াড্রেন্টটাকে আমরা একটু উল্টিয়ে লিখবো আমরা বক্সটা তৈরি করার জন্য। তৈরি করতে হবে যাতে করে প্রথম ব্যক্তি এবং দ্বিতীয় ব্যক্তির এন্ডামেন্টের যোগফলটা টোটাল এন্ডামেন্টের সমান হয়। এবং প্রথম ব্যক্তির কাছে মনে করো এই পরিমাণ, প্রথম ব্যক্তির কাছে দ্বিতীয় দ্রব্যের এন্ডামেন্ট এতটুকু আছে, ঠিক আছে? এই হলো তার এন্ডামেন্ট, এটা হলো তার এন্ডামেন্টের পরিমাণ। এটা 1 প্রথম ব্যক্তির কাছে যে এন্ডামেন্টের পরিমাণ, সেখানে প্রথম দ্রব্যের এন্ডামেন্ট আছে এতটুকু এবং প্রথম ব্যক্তির কাছে দ্বিতীয় দ্রব্যের এন্ডামেন্ট আছে এতটুকু, এটা তার এন্ডামেন্ট প্রথম ব্যক্তি। আর দ্বিতীয় ব্যক্তিটাকে আমরা উল্টিয়ে লিখবো, মনে করি এটা দ্বিতীয় ব্যক্তির অ্যাক্সিসটাকে আমরা উল্টিয়ে লিখলাম, এবং এটা দ্বিতীয় ব্যক্তির অরিজিন I equal to 2 বা IO2, তো এটা হলো তার প্রথম দ্রব্যের L equal to 1 পরিমাণ, এটা আমরা দেখাচ্ছি L equal to 2 দ্বিতীয় দ্রব্যের পরিমাণ। তাহলে তার কাছে প্রথম দ্রব্য আছে এতটুকু পরিমাণ আছে, প্রথম দ্রব্য আছে, এটা তার কাছে প্রথম দ্রব্য, অর্থাৎ ওমেগা দ্বিতীয় ব্যক্তির কাছে প্রথম দ্রব্য এতটুকু আছে। আর এটা হলো আমাদের প্রথম ব্যক্তির কাছে প্রথম দ্রব্য কতটুকু আছে, এই দুটো মিলে হচ্ছে আমাদের প্রথম ব্যক্তির কাছে প্রথম দ্রব্য কতটুকু আছে, দ্বিতীয় ব্যক্তির কাছে প্রথম দ্রব্য কতটুকু আছে, এই দুটো মিলে এই বক্সের হরাইজন্টাল সাইজটা বা পরিমাণটা নির্ধারিত হবে। অর্থাৎ সমাজে প্রথম দ্রব্যের যে এন্ডাওমেন্ট, সেটা হলো প্রথম ব্যক্তির কাছে প্রথম দ্রব্য কতটুকু আছে, এটা হচ্ছে টোটাল এন্ডাওমেন্ট অফ ফার্স্ট কমোডিটি ইন দ্য সোসাইটি। এটা হলো প্রথম ব্যক্তির কাছে প্রথম দ্রব্য কতটুকু আছে এবং দ্বিতীয় ব্যক্তির কাছে প্রথম দ্রব্য কতটুকু আছে, দুটো মিলে টোটাল এন্ডাওমেন্টটা নির্ধারিত হবে। প্রথম ব্যক্তির কাছে প্রথম দ্রব্য কতটুকু আছে, দ্বিতীয় ব্যক্তির কাছে প্রথম দ্রব্য কতটুকু আছে। সিমিলারলি ফর দা সেকেন্ড কমোডিটি, যে প্রথম ব্যক্তির কাছে দ্বিতীয় দ্রব্য কতটুকু আছে এবং দ্বিতীয় ব্যক্তির কাছে দ্বিতীয় দ্রব্য কতটুকু আছে, দ্বিতীয় ব্যক্তির কাছে দ্বিতীয় দ্রব্য কতটুকু আছে। অর্থাৎ দ্বিতীয় ব্যক্তির দ্বিতীয় দ্রব্যের যে টোটাল এন্ডাওমেন্ট, সেটা হলো দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির কাছে দ্বিতীয় দ্রব্য কতটুকু আছে প্লাস দ্বিতীয় ব্যক্তির কাছে দ্বিতীয় দ্রব্য কতটুকু আছে, এটা হলো এন্ডাওমেন্ট। সুতরাং আমরা এই এন্ডাওমেন্ট কতটুকু আছে দুটো দ্রব্যের, সেটাকে আমরা এই অ্যাজর বক্স, এটাকে অ্যাজর বক্স বলা হয়, অ্যাজর বক্সের মধ্যে একটা পয়েন্ট দিয়ে আমরা সেটাকে রিপ্রেজেন্ট করতে পারি এন্ডাওমেন্ট, যে তাদের কাছে আছে এবং তাদের যে প্রেফারেন্সগুলোকে আমি ডিফারেন্স কার্ভ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। যেমন এগুলো হচ্ছে প্রথম ব্যক্তির প্রেফারেন্স কার্ভ এবং দ্বিতীয় ব্যক্তির প্রেফারেন্স কার্ভ, সেগুলো লাগতে পারি এখানে। এই প্রেফারেন্স এবং এন্ডাওমেন্টের উপর ভিত্তি করে দুজন ব্যক্তির মধ্যে ট্রেড হবে, বিনিময় হবে, মার্কেট ট্রানজাকশন হবে। এই এন্ডাওমেন্টের তারা বিক্রি করবে বা কিনবে, যে দামে কিনবে বা বিক্রি করবে সেটাকে পিওন হচ্ছে প্রথম দ্রব্যের দাম আর পিছু হচ্ছে দ্বিতীয় দ্রব্যের দাম। এই দামে দুটো এন্ডাওমেন্ট বা দুটো দ্রব্য দুজনের মধ্যে বিনিময় হবে, পিওন এবং পিছু দাম। কেমন বিনিময়ে আমরা দেখবো যে একটা অ্যালোকেশন আমরা পৌঁছাবো, এন্ডাওমেন্ট থেকে আমরা একটা অ্যালোকেশনে পৌঁছাবো, যেখানে পৌঁছানোর পরে যে কনজিউমাররা তাদের ইকুইটি ম্যাক্সিমাইজ করবে, যে কনজিউমারদের ইকুইটি ম্যাক্সিমাইজ করবে এবং মার্কেটে একটা ইকুইলিব্রিয়াম থাকবে। অর্থাৎ ইকুইলিব্রিয়াম বলতে বোঝাচ্ছে আমরা প্রথম দ্রব্য যে পরিমাণ প্রথম ব্যক্তি প্রথম দ্রব্য যে পরিমাণ বিক্রি করতে চায়, দ্বিতীয় ব্যক্তি প্রথম দ্রব্য ততটুকু কিনতে চায়। ঠিক একইভাবে দ্বিতীয় ব্যক্তি দ্বিতীয় দ্রব্য যতটুকু বিক্রি করতে চায়, প্রথম ব্যক্তি দ্বিতীয় দ্রব্য ঠিক ততটুকু কিনতে চায়, তাহলে মার্কেট ইকুইলিব্রিয়ামটা প্রতিষ্ঠিত হবে। কেমন? তাহলে আমরা এখানে দেখালাম অ্যাডহক বক্সের মাধ্যমে এন্ডাওমেন্টটাকে আমরা এখানে রিপ্রেজেন্ট করলাম। এন্ডাওমেন্টটাকে, তো এই এন্ডাওমেন্টটা আমরা বলছি কি এখানে প্রত্যেক এখানে ডিফারেন্স কার্ভ আছে। প্রথম ব্যক্তি ডিফারেন্স কার্ভ, রেফারেন্স ফর ইন্ডিভিজুয়াল 1, আর দ্বিতীয় ব্যক্তি ডিফারেন্স কার্ভ, রেফারেন্স ফর
ইন্ডিভিজুয়াল টু দ্বিতীয় ব্যক্তির ডিফারেন্স কার্ভ হচ্ছে আর প্রেফারেন্স কার্ভ। এখানে প্রত্যেক বিন্দু নিয়ে কোনো না কোনো প্রেফারেন্স কার্ভ আছে, এর মধ্যে দিয়েও একটা প্রেফারেন্স কার্ভ আছে প্রথম ব্যক্তির জন্য। ঠিক একইভাবে এর মধ্যে দিয়ে দ্বিতীয় ব্যক্তির একটা প্রেফারেন্স কার্ভ আছে, দ্বিতীয় ব্যক্তির একটা এখানে প্রেফারেন্স কার্ভ আছে, প্রত্যেক বিন্দু দিয়ে প্রেফারেন্স কার্ভ আছে। তো এখন তাদের প্রেফারেন্সের উপর ভিত্তি করে তারা নতুন একটা অ্যালোকেশনে পৌঁছাবে, অ্যালোকেশন যেখানে পৌঁছানোর পরে তাদের উভয়ের উপযোগ প্রেফারেন্স ম্যাক্সিমাইজ হবে এবং সেখানে একটা ভারসাম্য থাকবে, এই অর্থে যে একজনের ডিমান্ড অন্যজনের সাপ্লাই সমান হবে, বাট নেট যেটাকে ম্যাক্সেস ডিমান্ড বলে, এক্সেস ডিমান্ড উইল বি জিরো। ঠিক এরকম কন্ডিশন, এরকম কন্ডিশন হলো এক্সেস ডিমান্ড শুড বি জিরো অর ED ইকুয়াল টু জিরো, এক্সেস ডিমান্ড ইকুয়াল টু জিরো। এটা আমাদের জেনারেল ইকুইভ্যালেন্ট একটা কন্ডিশন। যে এক্সেস ডিমান্ড জিরো হওয়ার অর্থ হচ্ছে প্রথম ব্যক্তির ডিমান্ড দ্বিতীয় ব্যক্তির সাপ্লাইয়ের সমান। এটা দুটো কমোডিটির ক্ষেত্রে সেটা সত্য হতে হবে। প্রথম কমোডিটির যে মার্কেট সেখানে এক্সেস ডিমান্ড জিরো হতে হবে, দ্বিতীয় কমোডিটির যে মার্কেট সেখানেও এক্সেস ডিমান্ড জিরো হবে। যদি প্রত্যেকটা মার্কেটে এক্সেস ডিমান্ড জিরো থাকে তাহলে আমরা বলি যে জেনারেল ইকুইভ্যালেন্ট ইজ এক্সিস্টিং ইন দ্য মার্কেট। তাহলে আমরা এখানে দেখলাম যে এন্ডাউমেন্ট এবং প্রেফারেন্স কে দেখালাম আমরা এজল বক্সের মাধ্যমে দেখাবো। এখন বাজেট প্ল্যানটা কিভাবে দেখাবো? বাজেট প্ল্যান হলো যে এই তার এন্ডাউমেন্টটা বিক্রি করে একজন ব্যক্তি বা একজন কনজিউমার তার এন্ডাউমেন্ট বিক্রি করে কি পরিমাণ ইনকাম সে সংগ্রহ করতে পারে মার্কেট থেকে, সেটাকে বলে আমরা বাজেট বলি। আমরা অর্থাৎ প্রথম ব্যক্তির একটা বাজেট আছে, প্রথম ব্যক্তি যেটাকে আমরা বি বলছি, আমরা বিমান বলছি, এবং বাজেটটা নির্ভর করে প্রাইসের উপর নির্ভর করে। এবং তার বাজেটের পরিমাণ হলো প্রথম ব্যক্তির কাছে যে এন্ডাউমেন্ট আছে প্রথম কমোডিটির ওমেগা 11, এটার দাম হলো P1, P1 দামে সে বিক্রি করে এই পরিমাণ প্রথম দ্রব্য মার্কেট ভ্যালু, প্রথম দ্রব্য মার্কেট প্রাইস টাইমস দ্য এন্ডাউমেন্ট অফ কমোডিটি 1 টু ইন্ডিভিজুয়াল 1। ঠিক একইভাবে দ্বিতীয় দ্রব্যে যে এন্ডাউমেন্ট আছে তার কাছে সেটা একটা মার্কেট ভ্যালু আছে, এই গুণ করে আমরা তার মার্কেট ভ্যালুটা পাবো। প্রথম ব্যক্তির কাছে দ্বিতীয় দ্রব্যের এন্ডাউমেন্ট কত ঠিক আছে, এটা হলো প্রথম ব্যক্তির বাজেট। এবং এটাকে আমরা এখানে আমরা দেখা যাবে বাজেট প্ল্যানটা অবশ্যই ওমেগা বিন্দু দিয়ে যাবে, কারণ ওমেগা বিন্দুটা তার কাছে সবসময় এটাই নেই, সবসময় ওমেগা সে যদি ক্রয় বিক্রয় না করে সে ওমেগাতে সে অবস্থান করতে পারবে, আর সে যদি ক্রয় বিক্রয় করে পিওর নামক কিছু দামে তাহলে সে বাজেট লাইন বরাবর মুভ করতে পারবে। আমরা এই বাজেট লাইনকে এটা মুছে দিয়ে আবার দেখাচ্ছি পরিষ্কার করে। আমরা দুজন ব্যক্তির বাজেট লাইনকে আমরা দেখাতে পারবো। এজল বক্সের মধ্যে এজল বক্সটাকে আমরা শুধু এখানে অনেক কিছু বাদ দিয়ে সিম্পল করে লিখবো। প্রথম কমোডিটি, দ্বিতীয় কমোডিটি, দ্বিতীয় ব্যক্তির জন্য, প্রথম ব্যক্তির জন্য, এটা দ্বিতীয় ব্যক্তির জন্য, দ্বিতীয় কমোডিটি এবং প্রথম কমোডিটি। এটা মনে করো এন্ডাউমেন্ট পয়েন্ট ওমেগা, দুজন ব্যক্তির দুটো দ্রব্য কি পরিমাণ আছে সেটা এই ওমেগা ভেক্টর দিয়ে দেখানো হয়। এখানে চারটা লিমিট আছে, এখানে বলেছি ওমেগা 11, ওমেগা 12, ওমেগা 21, ওমেগা 22। তো এখন বাজেট প্ল্যানটা হলো বা বাজেট সেটটা হলো যে ব্যক্তির জন্য দামের উপর নির্ভর করে, দামের উপর নির্ভর করে এই থেকে হচ্ছে প্রাইস থাকবে, একটা প্রাইস ভেক্টরের জন্য এটা এই লাইনটা স্লোপটা নির্ভর করে প্রাইসের উপর নির্ভর করে। যদি পি এর দামটা যদি বেশি হয় রিলেটেড টু দ্য প্রাইস অফ P1 এর দামটা যদি P2 এর দামের চেয়ে একটু বেশি হয় রিলেটিভলি, তাহলে এটা রোটেট করবে। আর যদি P1 এর দামটা কম হয় তুলনায় রিলেটিভলি, এটা এদিকে রোটেট করবে। দাম কম হলে বেশি পাওয়া যাবে, অল্প P2 দিয়ে বেশি P1 পাওয়া, বেশি X1 পাওয়া যাবে। আর দাম বেশি হলে বেশি X2 দিয়ে অল্প X1 পাওয়া যাবে। সুতরাং P এর উপর নির্ভর করবে যে এই বাজেট লাইনটা কিভাবে রোটেট করবে। আমরা পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট ধরছি, প্রাইসটাকে আমরা মার্কেট ডিপেন্ড ধরছি, ফিক্সড ধরছি।
প্রাইসের উপর নির্ভর করবে, P1 এবং P2 এর উপর নির্ভর করবে, দুটো দ্রব্যের দামের উপর নির্ভর করবে যে এই বাজেট প্ল্যানের স্লোপটা কেমন হবে। এই বাজেটের উপর ভিত্তি করে একজন ব্যক্তি কি করতে পারে, এন্ডাউমেন্ট থেকে ট্রেড অফ, সে ইচ্ছা করলে এতটুকু যদি বাজেট লাইন হয় যেটা দামের উপর নির্ভর করে বাজেটটা, তাহলে সেই পরিমাণ এন্ডাউমেন্ট বিক্রি করে এই প্রথম এন্ডাউমেন্ট কালেকশন করে সেখানে আসতে পারে। কেমন এখানে আসবে কিনা সেটা নির্ভর করে এখানে তার যে ডিফারেন্স কার্ভ আছে, তার যে ডিফারেন্স কার্ভ আছে এখানে, যে সেই ডিফারেন্স কার্ভটা এখানে ডিফারেন্স কার্ভের চেয়ে কম হবে। যদি এই ডিফারেন্স কার্ভটা যদি এটা চেয়ে যদি হায়ার হয়, তাহলে সে কি করবে, এতটুকু ওয়ান বিক্রি করে এতটুকু কালেকশন করে মার্কেট থেকে সেখানে আসবে। তাহলে বরাবর যে কোনো জায়গায় মুভ করতে পারে। মুভ করবে কিনা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে সেটা নির্ভর করবে তার ইকুইটি বাড়ছে কিনা তার উপর নির্ভর করবে। তাহলে আমরা এই অ্যাজওয়ার্থ বক্সের মাধ্যমে এন্ডাউমেন্ট দেখাতে পারি দুজন ব্যক্তি, এবং ওই এন্ডাউমেন্ট থেকে সে সরবে কিনা অন্য জায়গায় যাবে কিনা সেটা নির্ভর করবে তার প্রেফারেন্সের উপর নির্ভর করবে, ইকুইটি কার্ভ যেগুলো আছে, ডিফারেন্স কার্ভ যেগুলো আছে সেগুলোর উপর নির্ভর করবে। যদি সে বিনিময় করে মার্কেট প্রাইসের উপর ভিত্তি করে বিনিময় করে, সে যদি ইকুইটি বাড়াতে পারে তাহলে সে বিনিময় করবে, ওই যে বিক্রিতে যাওয়ার চেষ্টা করবে। কেমন, তো আমরা এই অ্যাজওয়ার্থ বক্সের উপর ভিত্তি করে একজন ব্যক্তির অফার কার্ভ আমরা এখানে প্রথমে ড্রাইভ করব। দুজন ব্যক্তির আমরা অফার কার্ভ দেখাবো, কিন্তু অফার কার্ভ বিভিন্ন প্রাইসে একজন ব্যক্তি কি পরিমাণ তার দ্রব্য এন্ডাউমেন্ট থেকে বিক্রি করতে চায় বা এন্ডাউমেন্টে কিনে এন্ডাউমেন্টে বাড়াতে চায়, এন্ডাউমেন্টে ওই দ্রব্যের পরিমাণটা বাড়াতে চায়, সেটা নির্ভর করবে প্রাইসের উপর। যদি প্রাইস যদি বেশি হয় কোনো দ্রব্যে, তবে দ্রব্য সে বিক্রি করতে চায় করে যেটা প্রাইস কম সেটা কেনার চেষ্টা করবে। কেমন, তাহলে আমরা এই যে বিভিন্ন দামে বিভিন্ন বাজেট লাইনে বিভিন্ন প্রাইস লাইনে একজন ব্যক্তি কি পরিমাণ দ্রব্য বিক্রি কি পরিমাণ একটা দ্রব্য বিক্রি করে অন্য দ্রব্য কি পরিমাণ কিনতে চায় বা কিনলে তার রিটার্ন ম্যাক্সিমাইজ হয়, সেটা যে রেখার মাধ্যমে দেখানো হয় সেটাকে বলে আমরা অফার কার্ভ বলি। আমরা দুজন ব্যক্তির অফার কার্ভ আছে, অফার কার্ভটা আঁকার জন্য অফার কার্ভটা একে দেখাবো কিভাবে অফার কার্ভটা পাওয়া যায় দুজন ব্যক্তির। তোমরা প্রথম ব্যক্তির অফার কার্ভটা বের করছি, সিমিলারলি দ্বিতীয় ব্যক্তির অফার কার্ভটা পাওয়া যাবে। অ্যাজওয়ার্থ বক্স আমরা প্রথম ব্যক্তির যেমন এন্ডাউমেন্ট পয়েন্ট, মনে করো বাজেট নাই, প্রথম ব্যক্তির বাজেট নাই, এটা আসলে দ্বিতীয় ব্যক্তিরও বাজেট নাই। এই দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে, ওর কনটেক্সটে চিন্তা করলে এটা দ্বিতীয় ব্যক্তির জন্য বাজেট নাই। তবে এটা হলো দ্বিতীয় ব্যক্তির বাজেট ছিল, এটা প্রথম ব্যক্তির বাজেট ছিল, এটা প্রথম ব্যক্তির বাজেট ছিল, এটা দ্বিতীয় ব্যক্তির বাজেট ছিল। যে কোনো দামে দুজন ব্যক্তির এই বাজেট লাইন থাকবে। এটাকে বলছি আমরা এন্ডাউমেন্ট পয়েন্ট ওমেগা। দুজন ব্যক্তির জন্য এটা এন্ডাউমেন্ট পয়েন্ট, প্রথম ব্যক্তির জন্য ওমেগা 1, দ্বিতীয় ব্যক্তির জন্য ওমেগা 2। তো এখন এই যে এন্ডাউমেন্ট পয়েন্ট আছে, এটা যেন বাজেট লাইন বলছি বা BP1 প্রথম ব্যক্তির বাজেট লাইন, তাহলে স্টেশন মিল লিখে পড়ি আমরা P1 দামে একটা বাজেট লাইন প্রথম ব্যক্তির, আর এটা দৃষ্টিকোণ থেকে দ্বিতীয় ব্যক্তির বাজেট লাইন। মনে করো প্রথম ব্যক্তির বাজেট লাইন, প্রথম ব্যক্তির অফার কার্ভ যেহেতু আঁকছি আমরা। এখন মনে করো দাম X1 এর দাম কমে গেল, প্রথম দ্রব্যের দাম কমে গেলে এটা কি হবে, এটা ফ্ল্যাটার হয়ে যাবে যদি দামটা কমে যায়। প্রথম ব্যক্তির বাজেট লাইন when price is P2, মানে প্রথম দ্রব্যের দাম P1 টু দ্বিতীয় দ্রব্যের দাম P2, দ্রব্যের দাম ধীরে ধীরে প্রাইসটা চেঞ্জ হয়ে গেল। সেক্ষেত্রে আর প্রথমত মনে করো আমি এটাকে এভাবে চিন্তা করি,
তিনটা বাজেট নাকি আরেকটা বাজেট নাকি তিনটা দিয়ে আমি আমার অফার কার্ড পাবো। যেমন করে বি আমি একটু উল্টো করে লিখি, এটাকে P1 দেখি, প্রথম দেখতে বাজেট লাইন, এটা P1 বলি, এটাকে P2 বলি, এটাকে P3 বলি। এটা প্রাথমিক বাজেট লাইন, এখানে P1 এর দামটা বাড়লো একটু, P2 হলো, এটা প্রাইসটা, এবং এখানে P1 এর দামটা একটু বের বাড়লো, P3 হলো। এটা প্রাইসটা P1 এর বৃদ্ধি পেয়েছে। এখানে কিন্তু দুটো দ্রব্যের দাম আছে, এটা হচ্ছে P13 P23, P12 P22 বৃদ্ধি দ্রব্যের দাম, এটা P11 P21 প্রথম দ্রব্যের দাম, এখানে দ্বিতীয় দ্রব্যের দাম, অর্থাৎ P দিয়ে আমরা প্রাইস ভেক্টরকে বোঝাচ্ছি, দুটো দ্রব্যের দাম আছে। তো এখানে P1 এর যে রিলেটিভ প্রাইস ছিল, সেটা P1 এর রিলেটিভ প্রাইসটা বৃদ্ধি পেয়েছে ক্রমাগত, যে কারণে এটা স্টিপার হয়েছে। স্টিপার হওয়ার কারণে তার যে এই ওমেগা বিন্দু দিয়ে প্রাথমিক অবস্থা তার এখানে একটা ইন্ডিফারেন্স কার্ভ ছিল ওমেগা বিন্দু দিয়ে, ইন্ডিফারেন্স কার্ভ ছিল, তার প্রথম দিকে প্রেফারেন্স ছিল এখানে, থেকে প্রাথমিক বাজেট লাইন ধরে এই বিন্দু দিয়ে আমরা ইন্ডিফারেন্স কার্ভ পাবো, বিকাশ সাথে স্পর্শ করে একটা আমরা ইন্ডিফারেন্স কার্ভ পাবো। তো যখন দামটা বৃদ্ধি পেল, x1 এর দামটা যেটি প্রাইস বৃদ্ধি পেয়েছে, তখন সে x1 ছাড়ার চেষ্টা করবে, সেটা x2 কেনার চেষ্টা করবে, এবং এই দ্বিতীয় বাজেট লাইন অনুযায়ী তার মনে করো এই ভারসাম্য বিন্দু যেটা, সেটা বাজেট লাইনে স্পর্শ হলো, এটা চিত্রটা খুব বেশি স্পষ্ট হচ্ছে না, কাটার হয়ে যাচ্ছে, একটু বুঝিয়ে একটু পরিষ্কার করে রাখতে ভালো হবে, বেশি কাটার হয়ে গেছে। আমরা পয়েন্টটাকে একটু বাম দিকে করে রেখে এটা একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করি, সেখানে বেশি ভিজিবিজি হয়ে যাচ্ছে, ফ্রেশ করে রাখি চিত্রটাকে। আমাদের প্রথম ব্যক্তির এনভায়রনমেন্ট, দ্বিতীয় ব্যক্তির জন্য আমরা এনভায়রনমেন্ট এখানে দিই, তাহলে আমাদের এখানে একটু জায়গা পাওয়া যাবে আমাদের চিত্রটাকে একটু পরিষ্কার করে রাখার জন্য। আমাদের এনভায়রনমেন্ট পয়েন্ট ওমেগা, এটা মনে করো প্রথম বাজেট লাইন, P1 দাম, দামটা একটু আমরা বাড়ালাম, P2 দাম, এবং দামটা আরেকটু বাড়ালাম, P3, একটু বাড়িয়ে দিলাম। আমরা বলছি যে এই প্রথম যে বাজেট লাইনটা আছে P1, এটার মধ্যে যে একটা ডিফারেন্স কার্ভ আছে, এটার মধ্যে দিয়ে ডিফারেন্স কার্ভগুলোকে আমি একটু করে দেখানোর জন্য প্লট করে রাখলাম, এটা আমি একটা ডিফারেন্স কার্ভ প্রথম দেখতিস, যখন দামটা বাড়লো তো তখন এখানে একটা হাই ডিফারেন্স কার্ভ আছে, যেটা দ্বিতীয় বাজেট লাইনের সাথে স্পর্শ করছে, তো প্রথম দেখছি ডিফারেন্স কার্ভ, একটা ডিফারেন্স কার্ভ, তো দামটা আরো বৃদ্ধি পেল, তখন এটা আরো হাই ডিফারেন্স কার্ভের সাথে স্পর্শ করছে। এটা এই যে তার যে দাম পরিবর্তনের কারণে একজন ব্যক্তি যে ভারসাম্য পরিবর্তন, এগুলোকে যদি যোগ করে দেয়, এগুলোকে যোগ করে দিলে যে রেখাটা পাওয়া যাবে, সেই রেখাটাকে বলা হবে অফার কার্ভ প্রথম ব্যক্তিকে। আমি যদি এই বিন্দুগুলোকে যোগ করে দিই, বিন্দুগুলোকে যোগ করে দিই, যোগ করে দিলে ডিফারেন্ট কালার ব্যবহার করলে এটা একটু পরিষ্কার হবো। অফার কার্ভ ফর ইন্ডিভিজুয়াল 1, অফার কার্ভ ফর ইন্ডিভিজুয়াল 1। তো অফার কার্ভটার একটা বৈশিষ্ট্য হলো যে অফার কার্ভটা অবশ্যই একটা এন্ডামেন্ট পয়েন্ট দিয়ে যাবে, কারণ সে যদি কোনো কিছু না করে, কোনো যদি ট্রেড না করে, সে যদি বৈশিষ্ট্যটা হয়ে থাকে, তাহলে তার পক্ষে এই বিন্দুতে অ্যাটেইন নেবে। সেই জন্য আমাদের এই বিন্দুতে যেতে হবে, এবং অফার কার্ভটা অবশ্যই এন্ডামেন্ট পয়েন্ট দিয়ে যে বাজেট লাইনটা গিয়েছে, অফার কার্ভটা অবশ্যই এই বাজেট লাইনের উপর অবস্থান করবে, কখনো অফার কার্ভটা বাজেট লাইনের নিচে আসবে না। বাজেট লাইনের নিচে আসার অর্থ হলো তার একটু কমে যাওয়া, সে এমন কোনো কিছু অফার করবে না
বা পেতে চাইবে না যে কোনো দামে, যাতে করে তার ইউটিলিটি এন্ডাওমেন্ট পয়েন্টে কমে যায়। কারণ সেটার এন্ডাওমেন্টে পয়েন্টে যে পরিমাণ ইউটিলিটি পায় সেটা তার জন্য গ্যারান্টিড ইউটিলিটি। সে যদি ট্রেড না করে, সে যদি কোনো কিছু না করে বাজারে যদি সে বিনিময় না করে, তার পক্ষে ডাব্লিউ পরিমাণ কমোডিটি ভোগ করে দুটো গ্রুপের ইউটিলিটিকে ডাব্লিউতে রাখা সম্ভব, মিনিমাম ইউটিলিটি তার পক্ষে ডাব্লিউ অর্জন করা সম্ভব। মার্কেট অপরচুনিটি চেঞ্জ হলে, মার্কেট সিচুয়েশন চেঞ্জ হলে তার পক্ষে তার ইউটিলিটি থেকে এন্ডাওমেন্টের থেকে বাড়ানো সম্ভব, কমবে না। কমার প্রশ্ন আসছে, সে চুপচাপ হয়ে থাকবে, সে ট্রেড করবে না। কিন্তু যদি মার্কেট প্রাইস যদি চেঞ্জ হয়, তাহলে সে কি করবে, কোন একটা দ্রব্য ক্রয় বা বিক্রয় করে তার ইউটিলিটি বাড়ানোর চেষ্টা করবে। যে কারণে এই অফার কার্ডটা সবসময় এন্ডাওমেন্ট পয়েন্টে যে বাজেট লাইনটা আছে, সেই বাজেট লাইনের উপরে অবস্থান করবে, এদিকে ওইটার উপর অবস্থান করবে, এটা এদিকে ওইটার উপর অবস্থান করবে। অফার কার্ডটা হলো কি? অফার কার্ডটা হলো বিভিন্ন দামে একজন ব্যক্তি যে পরিমাণ দ্রব্য কিনতে চায় বা বিক্রি করতে চায় দুটো দ্রব্যের মধ্যে, বা তার যে ভারসাম্যের পরিবর্তন হয়, সেই ভারসাম্য পরিবর্তনগুলো যোগ করে আমরা অফার কার্ড পাই প্রথম ব্যক্তি। সে কতটুকু অফার করতে চায়, এই দাম যদি কিছু হয়, তাহলে সে প্রথম দ্রব্য এতটুকু অফার করে এতটুকু এক্সট্রু পেতে চায়। কেমন? আবার দাম যদি P3 হয়, তাহলে সে এতটুকু অফার করে এতটুকু পেতে চায়, কিংবা সে এতটুকু এখান থেকে x1 কিনে এতটুকু x2 সাথে চায়, কিন্তু এতটুকু x1 ছেড়ে এতটুকু x2 কিনতে চায় সে। এটা হলো অফার কার্ড। অফার কার্ড দেখায় যে বিভিন্ন দামে একজন ব্যক্তি তার এন্ডাওমেন্ট থেকে কি পরিমাণ দ্রব্য কিনতে চায় বা বিক্রি করতে চায় দুটো দ্রব্য, যাতে করে তার ইউটিলিটি ম্যাক্সিমাইজড হয়। এটা এক ধরনের ডিমান্ড কার্ডের মতো বা সাপ্লাই কার্ডের মতো। আমরা নেট সাপ্লাই কার্ড বা নেট ডিমান্ড কার্ড ব্যবহার করে বিক্রি করছে, কিনছে, নেট কি পরিমাণ দ্রব্য সে পেতে চাচ্ছে কোন একটা দ্রব্যের, সেটাকে আমরা অফার কার্ডের মাধ্যমে দেখি, ডিমান্ড কার্ডের মতো। বিভিন্ন দামে একটা দ্রব্য বা দুটো দ্রব্য সে কি পরিমাণ রাখতে চায়, সেটাকে আমরা অফার কার্ডের মাধ্যমে দেখাচ্ছি আমরা। ঠিক একইভাবে দ্বিতীয় ব্যক্তির অফার কার্ড আমরা বের করতে পারি। দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রেও যে অফার কার্ড বের করবো, এই যে আমরা যে প্রাথমিক বাজেট লাইন যেটা আছে, প্রাথমিক বাজেট লাইনের আমরা যদি এখানে দ্বিতীয় ব্যক্তির অফার কার্ডটা আঁকি, এখানে যদি আমরা তখন আমরা দ্বিতীয় ব্যক্তির ডিফারেন্স কার্ডগুলো আমাদের চিন্তা করতে হবে। কেমন? এই বিন্দু দিয়ে দ্বিতীয় ব্যক্তির একটা ডিফারেন্স কার্ভ আছে, এই বিন্দু দিয়েও ডিফারেন্স কার্ভ আছে, এই বিন্দুতে দ্বিতীয় ব্যক্তির ডিফারেন্স কার্ভ আছে। এই ডিফারেন্স কার্ভগুলো যখন স্পর্শ করবে এই দিক থেকে, যেহেতু এটা দ্বিতীয় ব্যক্তির অরিজিন, প্রথম ব্যক্তির অরিজিন, প্রথম ব্যক্তির ক্ষেত্রে আমরা স্পর্শ চিন্তা করছি উপর দিক থেকে বাজেট লাইনের স্পর্শ, আর দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে আমরা চিন্তা করবো এই বাজেট লাইনের এই দিক থেকে স্পর্শ চিন্তা করবো আমরা। তো যেখানে দ্বিতীয় ব্যক্তির জন্য আমাদের ডিফারেন্স কার্ভ যত দূরে হবে, এদিকে হবে, ততই তার চুরি বেশি হবে। ঠিক একই প্রসেস অ্যাপ্লাই করে আমরা দ্বিতীয় ব্যক্তির জন্য আমরা কি করতে পারি, অফার কার্ডটা বের করতে পারি। দ্বিতীয় ব্যক্তির জন্য আমরা একই নিয়মে আমরা দ্বিতীয় ব্যক্তির অফার কার্ড বের করতে পারি, এবং অফার কার্ড বের করার পরে আমরা যখন দেখবো দুটো অফার কার্ড পরস্পরকে ইন্টারসেক্ট করছে, অফার কার্ড ইন্টারসেক্ট করলে সেই বিন্দুতেই মার্কেট ইকুইলিব্রিয়াম নির্ধারিত হবে দুটো গ্রুপে। তো আমরা যদি দুজন ব্যক্তির অফার কার্ডকে আঁকি ডিফারেন্ট এজড বক্সে, তাহলে ভারসাম্যটা কিভাবে নির্ধারিত হয় সেটা সম্পর্কে আমরা আইডিয়া পাবো। আমরা মনে করো এজড বক্সটা আমরা আবার আঁকি। প্রথম ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি, মনে করো এটা বাজেট লাইন, কোনো জায়গায় নিতে পারি সেটা, আর এটা মনে করো এন্ডাওমেন্ট পয়েন্ট। এটা মনে করো এন্ডাওমেন্ট পয়েন্ট। তো এই বাজেট লাইনে এটার মধ্যে যে একটা ইন্ডিফারেন্স কার্ভ আছে, ইন্ডিফারেন্স কার্ভটা এখানে স্পর্শ আমি করিয়েছি, স্পর্শ করবে না, সাধারণত বিদ্যুৎ দিয়ে যাবে, ইন্টারসেক্ট করে যাবে। ইন্ডিফারেন্স কার্ভ আছে এখানে, এটা মনে করো প্রথম ব্যক্তি ইন্ডিফারেন্স কার্ভটা এখানে স্পর্শ করে। কেমন? এখানে ইন্ডিফারেন্স কার্ভ আছে প্রথম ব্যক্তির, যেটার তুলনায় এটার ইকুইটি বেশি, ফলে সে এতটুকু
x1 বিক্রি করে f2 x2 কিনে তাই এটাকে ম্যাক্সিমাইজ করতে চাই এই দামে। আর মনে করি এটা হচ্ছে দ্বিতীয় ব্যক্তি ইনডিফারেন্স কার্ভ। ডিফারেন্স কার্ভ এই কনটেক্সটে বিবেচনা করতে হবে দ্বিতীয় ব্যক্তি ইনডিফারেন্স কার্ভ। আর কিন্তু এন্ডামেন্ট পয়েন্ট দিয়ে একটা ডিফারেন্স কার্ভ আছে দ্বিতীয় ব্যক্তির জন্য। এন্ডামেন্ট পয়েন্ট দিয়ে প্রত্যেক ব্যক্তির একটা করে ডিফারেন্স কার্ভ আছে। তো এটা যদি ডিফারেন্স কার্ভ হয়, এটা বাজেট লাইন হয়, এটা যদি ডিফারেন্স কার্ভ হয় দ্বিতীয় ব্যক্তি, তাহলে দ্বিতীয় ব্যক্তি অফার কার্ডটা আমাদের কি করতে হবে, এটা দিয়ে যাবে এবিবি দিয়ে অবশ্যই। তো আমরা এখানে বলছি যে যদি দাম যদি P1 হয় এটা হবে বাজেট লাইন, প্রথম ব্যক্তির বাজেট ছেড়ে এটা, দ্বিতীয় ব্যক্তির বাজেট ছেড়ে, এবং এই দামে প্রথম ব্যক্তির ভারসাম্য হয় এখানে আর দ্বিতীয় ব্যক্তির ভারসাম্য হয় এখানে দাম। দেখো দাম যদি P1 হয়, এই P1 দামকে আমরা ভারসাম্য দাম বলতে পারি না। P1 মানে এখানে দুটো দ্রব্যের দাম আছে, এখানে আমাদের প্রথম দ্রব্যের দাম P11, দ্বিতীয় দ্রব্যের দাম হচ্ছে P12। এই যে দাম রেশিও দুটো কোণের দামের যে অনুপাত, তাদের যে আপেক্ষিক পরিমাণ, এই দামটাকে আমরা এই প্রাইস রেশিওটাকে বা P1 টাকে আমরা ভারসাম্য দাম বলতে পারি না। কেন বলতে পারি না? কারণ এখানে দেখো প্রথম ব্যক্তি এতটুকু x1 বিক্রি করে রেশিও ম্যাক্সিমাইজেশনের জন্য এতটুকু x2 কিনতে চাইছে। কেমন? প্রথম ব্যক্তি এতটুকু x1 বিক্রি করে এন্ডামেন্ট থেকে এতটুকু x1 x2 কিনে আর রেশিওকে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করে। এটা হচ্ছে তার সাপ্লাইয়ের পরিমাণ প্রথম দ্রব্যের, আর এটা হলো দ্বিতীয় দ্রব্যের ডিমান্ডের পরিমাণ। কিন্তু দ্বিতীয় ব্যক্তি কি করে? দ্বিতীয় ব্যক্তি সে এতটুকু, দ্বিতীয় ব্যক্তি এদিকে আসা মানে x1 সে কিনছে, দ্বিতীয় ব্যক্তির কাছে এখানে x1 এতটুকু আছে, এদিকে আসা মানে দ্বিতীয় ব্যক্তি x1 কিনছে। দ্বিতীয় ব্যক্তি এতটুকু x1 কিনতে চায়, কেমন? কতটুকু x2 বিক্রি করে, এখানে সে এতটুকু x2 বিক্রি করে এতটুকু সে x1 কিনতে চায় দ্বিতীয় ব্যক্তি। এটা হচ্ছে সাপ্লাই অফ commodity 2 by individual 2, and this is the demand for commodity 1 by individual 2. তো দেখো প্রথম ব্যক্তি এতটুকু সাপ্লাই করতে চায়, এবং প্রথম ব্যক্তি এতটুকু প্রথম কমোডিটি সাপ্লাই করতে চায় দাম P1 এর, আর দ্বিতীয় ব্যক্তি কিনতে চায় এতটুকু। এখানে একটা এক্সেস সাপ্লাই রয়েছে, তাই না? এখানে এটা হচ্ছে এক্সেস, এটা হচ্ছে ডিমান্ড for commodity 1 by individual 2, just a supply of commodity 1 by individual 1. So there is an excess supply, excess supply আছে। এটা প্রথম কমোডিটি মার্কেটে এতটুকু এক্সেস সাপ্লাই আছে। আবার দ্বিতীয় কমোডিটি কন্টেক্সটে চিন্তা করো, সেখানে দেখবে যে এক্সেস ডিমান্ড হয়ে গেছে। একটা কমোডিটি মার্কেটে সাপ্লাই থাকলে এক্সেস, অন্য কমোডিটি মার্কেটে এক্সেস ডিমান্ড হয়। কিভাবে? কারণ এখানে দেখো প্রথম ব্যক্তি এতটুকু x2 কিনতে চায় এই দাম অনুপাতে, এটা হচ্ছে ডিমান্ড ফর কমোডিটি 2 বাই ইন্ডিভিজুয়াল 1। কিন্তু দ্বিতীয় ব্যক্তি বিক্রি করতে চায় কতটুকু? এতটুকু x2 বিক্রি করতে চায়। ফলে দ্বিতীয় কমোডিটির যে সাপ্লাই তার তুলনায় দ্বিতীয় কমোডিটির ডিমান্ড বেশি, ফলে দ্বিতীয় কমোডিটির মার্কেটে একটা এক্সেস ডিমান্ড রয়েছে। ফলে এখানে আমরা এই কনটেক্সটে আমরা দেখছি যে এক্সেস ডিমান্ড ফর কমোডিটি 1, এক্সেস ডিমান্ড ফর কমোডিটি 2, এবং এখানে এক্সেস সাপ্লাই অফ কমোডিটি 1 রয়েছে। এই কনটেক্সটে এখানে সে এতটুকু সাপ্লাই করতে চায় এই দামে, এটা এট প্রাইস P, এই P বা P1 দামে প্রথম কমোডিটির এক্সেস সাপ্লাই রয়েছে এবং দ্বিতীয় কমোডিটির এক্সেস ডিমান্ড রয়েছে। সুতরাং এটা ভারসাম্য দাম হতে পারে না, এটা P1 দাম। যেহেতু এক্সেস ডিমান্ড রয়েছে দ্বিতীয় কমোডিটির, তাহলে দ্বিতীয় কমোডিটির দাম বাড়বে, এবং প্রথম কমোডিটির যেহেতু এক্সেস সাপ্লাই রয়েছে, প্রথম কমোডিটির দাম কমবে। অর্থাৎ এটা এদিকে রোটেট করবে, কিন্তু এটা থাকবে না। এটা প্রথম কমোডিটির দাম কমবে, দ্বিতীয় কমোডিটির দাম বাড়বে। প্রথম কমোডিটির দাম কমার এটা ফ্ল্যাট হয়ে যাবে, P1 থেকে P2 হয়ে যাবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে যে প্রাইস যাই হোক না কেন অবশ্যই এন্ডামেন্ট পয়েন্টে যেতে হবে। কারণ এন্ডামেন্ট পয়েন্টটা
প্রত্যেকের কাছে অ্যাচিভেবল এন্ডোমেন্ট পয়েন্ট। এই এন্ডোমেন্ট পয়েন্টের মধ্যে দিয়ে এটাকে আমাদেরকে কি করতে হবে, ফ্ল্যাট করতে হবে। এন্ডোমেন্ট পয়েন্টের মধ্যে দিয়ে এটা আমাদের স্টিক করতে হবে। যেহেতু প্রথম দ্রব্যের দাম সাপ্লাই বেশি, প্রথম দ্রব্যের দামটা কমবে, ফলে এটা ফ্ল্যাটার হবে, এই বিন্দু দিয়ে ফ্ল্যাটার হবে, এই বিন্দুটা দিয়ে ফ্ল্যাটার হবে এবং যদি এটা ফ্ল্যাটার হয় তাহলে যদি ফ্ল্যাটার হয়ে যায় তাহলে ওর প্রথম ব্যক্তি দেখবে এখানে তার এটা যে স্পষ্টবিন্দুর দিকে চলে আসবে এবং সে কম সাপ্লাই করতে চায়, কম ডিমান্ড করবে। এখন এখানে আসার পর দেখবে যে প্রথম ব্যক্তির যে ইনডিফারেন্স কার্ভ এবং দ্বিতীয় ব্যক্তির ইনডিফারেন্স কার্ভ স্পষ্ট করে কোন এক পর্যায়ে এসে। প্রথম ব্যক্তি যতটুকু সাপ্লাই করতে চাইবে এই কিছু দামে, যতটুকু কিনতে চাইবে, দ্বিতীয় ব্যক্তি ঠিক ততটুকু সাপ্লাই করতে চাইবে, কিনতে চাইবে। প্রথম ইজ এক্সেস ডিমান্ড ফর এক্সেস, এখানে আমাদের বলতে পারি সাপ্লাই অফ কমোডিটি 1 ইকুয়াল টু ডিমান্ড ফর কমোডিটি 1 or excess demand for commodity 1 equal to 0, এখানে excess demand for commodity 2 is also equal to 0 যদি দাম যদি হয়। এটাকে আমরা বলবো ভারসাম্য দাম বা ইকুইলিব্রিয়াম প্রাইস বলবো বা জেনারেল ইকুইলিব্রিয়াম প্রাইস বলবো। ভারসাম্য দাম হলো সেই দাম যে দামে দুটো মার্কেটেই ভারসাম্য থাকে বা দুটো মার্কেটে এক্সেস ডিমান্ড 0 হয়, যে দামে প্রথম ব্যক্তি যতটুকু পণ্য বিক্রি করতে চায় দ্বিতীয় ব্যক্তি ঠিক ততটুকু পণ্য কিনতে চায়। আর অন্য পণ্যের জন্য সত্য, যে ব্যক্তি যতটুকু পণ্য বিক্রি করতে চায় অপর পণ্য, প্রথম ব্যক্তি ঠিক ততটুকু সেই পণ্য কিনতে চায়। এটাকে বলে আমরা ভারসাম্য দাম বলতে আমরা ইকুইভ্যালেন্ট প্রাইস বলে, আমরা জেনারেল ইকুইভ্যালেন্ট প্রাইস বলতে আমরা। এবং এখানে যে অ্যালোকেশনটা হলো, ফাইনাল যে অ্যালোকেশনটা হলো এখানে, এটাকে আমরা বলি এক্স, এটাকে বলি আমরা। প্রথম ব্যক্তি এতটুকু ভোগ করছে, প্রথম দ্রব্য, প্রথম ব্যক্তি প্রথম দ্রব্য এতটুকু ভোগ করছে, আর এটা হচ্ছে প্রথম ব্যক্তি দ্বিতীয় দ্রব্য এতটুকু ভোগ করছে, আর এটা হচ্ছে দ্বিতীয় ব্যক্তি প্রথম দ্রব্য, দ্বিতীয় ব্যক্তি প্রথম দ্রব্য এতটুকু ভোগ করছে, আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ব্যক্তি দ্বিতীয় দ্রব্য এতটুকু ভোগ করছে। এবং প্রথম দ্রব্যের যে সাপ্লাই প্রথম দ্রব্যের ডিমান্ডের সমান, এবং প্রথম দ্রব্যের যে ডিমান্ড এটা দ্বিতীয় দ্রব্যের যে ডিমান্ড দ্বিতীয় দ্রব্যের সাপ্লাই সমান, অর্থাৎ এক্সেস ডিমান্ড ইন ইচ মার্কেট ইজ 0, যেটাকে বলি আমরা জেনারেল ইকুইলিব্রিয়াম কন্ডিশন, জেনারেল ইকুইলিব্রিয়াম কন্ডিশন বলে যেটা আমরা। তাহলে আমরা এন্ডোমেন্ট পয়েন্ট দিয়ে আমাদের প্রত্যেকটা বাজেট লাইন এক্সিড করবে, ক্রস করবে, এবং এই বাজেট লাইনটা যখন দাম পরিবর্তন হবে তখন দাম পরিবর্তন হয়ে এমন একটা দাম যখন আসবে যে দামে দুটো মার্কেটে এক্সেস ডিমান্ড 0 থাকবে, সেটাকে বলবো আমরা ভারসাম্য দাম বলবো আমরা। এবং যেখানে ভারসাম্যটা অর্জিত হবে সেটাকে বলবো আমরা কি অ্যালোকেশন পয়েন্ট, যেটাকে বলা হয় অ্যালোকেশন। এন্ডাওমেন্ট হলো অ্যালোকেশন, এটা হলো একটা ইকুইলিব্রিয়াম অ্যালোকেশন, আর এটা হলো ইকুইলিব্রিয়াম প্রাইস। তাহলে আমাদের এক্সেসটা হলো আমাদের ইকুইলিব্রিয়াম অ্যালোকেশন, ইকুইলিব্রিয়াম অ্যালোকেশন। আর পিএসটা যদি বলি আমি বা পি2 বলি, পিএসটা হলো আমাদের ইকুইলিব্রিয়াম প্রাইস। জেনারেল ইকুইলিব্রিয়ামের উদ্দেশ্য হলো ইকুইলিব্রিয়াম প্রাইস এবং ইকুইলিব্রিয়াম অ্যালোকেশনকে খুঁজে বের করা based on a given endowment and given preferences. Preference টা হলো আমাদের given বা data, as well as the given এটা, আর আমাদের যে endowment সেটা as well as the given। যদি endowment পরিবর্তন হয় বা preference যদি পরিবর্তন হয় তাহলে আমাদের যে ভারসাম্য, সেই ভারসাম্য পরিবর্তন হবে, PS টা এবং XS টা সেটাও পরিবর্তন হবে। এবং এই জন্য আমাদের যে পিওর এক্সচেঞ্জ ইকোনমিতে কিভাবে ভারসাম্য নির্ধারিত হয় তার একটা ব্যাখ্যা। কেমন? তো সাধারণত এই বিন্দু দিয়ে প্রথম ব্যক্তি যে অফার কার্ভ আছে সেটা অ্যাকসেপ্ট করবে এবং দ্বিতীয় ব্যক্তি অফার কার্ভ যেটা সেটা অ্যাকসেপ্ট করবে। দুজন ব্যক্তির অফার কার্ভ এক্স বিন্দু দিয়ে ক্রস করবে এবং ডাব্লিউ দিয়ে তো অবশ্যই ক্রস করবে। দুটো ব্যক্তির অফার কার্ভ যেখানে ইন্টারসেক্ট করে সেখানেই ভারসাম্য নির্ধারিত হয়, যেটা একটু নির্ধারিত হয়। ইন্টারসেকশন পয়েন্টে দুজন ব্যক্তির অফার কার্ভের যে ইন্টারসেকশন পয়েন্ট, সেখানে প্রথম ব্যক্তি যতটুকু সাপ্লাই করতে চায় কেমন বলেছি, দ্বিতীয় ব্যক্তি ততটুকু কিনতে চায় পণ্যটা, এবং দ্বিতীয় ব্যক্তি অপর পণ্যটা যতটুকু সাপ্লাই করতে চায় প্রথম ব্যক্তি সে ততটুকু সে কিনতে চায়। সেজন্য দুজন ব্যক্তি অফার কার্ভ যেখানে ইন্টারসেক্ট করে সেখানেই ভারসাম্য নির্ধারিত হয়। যদি দুজন ব্যক্তি অফার কার্ভ কয়েকবার ইন্টারসেক্ট করে, মাল্টিপল ইন্টারসেক্ট করে, তাহলে আমরা মাল্টিপল ইকুইভ্যালেন্ট পাই। সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা ডাব্লিউ ছাড়া কোনো যে কোনো জায়গায় দুটো অফার কার্ভ পরস্পর ইন্টারসেক্ট করে, ছেদ করে, তাহলে আমরা ওই বিন্দুটাকে বলে আমরা জেনারেল ইকুইভ্যালেন্ট পয়েন্ট দিই। কিছু পয়েন্ট সেখানে স্টেবল হতে পারে, কিছু পয়েন্ট আনস্টেবল হতে পারে, সেদিকে আমরা যাচ্ছি না। আমরা তার পরিবর্তে আমরা
আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখানোর চেষ্টা করব কিভাবে আমাদের ইকুইভ্যালেন্ট প্রাইস এবং ইকুইভ্যালেন্ট অ্যালোকেশন বের করতে হয় সেটা আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখানোর চেষ্টা করব সিম্পল একটা এক্সাম্পল দিয়ে একটা couple plus সিকিউরিটি ফাংশন এক্সাম্পল দিব যে মনে করো দুজন ব্যক্তির ইকুইটি ফাংশন আছে প্রথম ব্যক্তির ইকুইটি ফাংশন হলো e1 প্রথম ব্যক্তি প্রথম দ্রব্য ভোগের পরিমাণ প্রথম ব্যক্তি দ্বিতীয় দ্রব্য ভোগের পরিমাণ যেটা ফাংশনটার couple plus ফাংশন হচ্ছে প্রথম ব্যক্তির প্রথম দ্রব্য ভোগের পরিমাণ বাই আলফা আর প্রথম ব্যক্তি দ্বিতীয় দ্রব্য ভোগের পরিমাণ প্রথম ব্যক্তি ইকুইটি ফাংশন ঠিক একইভাবে দ্বিতীয় ব্যক্তির ইকুইটি ফাংশন হলো u2 দ্বিতীয় ব্যক্তির প্রথম দ্রব্য ভোগের পরিমাণ তৃতীয় ব্যক্তির দ্বিতীয় দ্রব্য ভোগের পরিমাণ এখানে হচ্ছে দ্রব্য তৃতীয় ব্যক্তির জন্য প্রথম দ্রব্য হচ্ছে তৃতীয় ব্যক্তির জন্য দ্বিতীয় দ্রব্য এই হলো দুজন ব্যক্তির ইকুইটি ফাংশন অনেক সময় এই দুটোকে আমরা সংক্ষেপে এইভাবে লিখে দিই সংক্ষেপে ইউ আই তম ব্যক্তির প্রথম দ্রব্য আই তম ব্যক্তি বা i = 1 2 দুটি হতে পারে ইকুয়াল টু আই তম ব্যক্তির প্রথম দ্রব্য আই তম ব্যক্তির দ্বিতীয় দ্রব্য আমরা ইচ্ছা করে দুটোকে সংক্ষেপে এখানে i = 1 এভাবে সংক্ষেপে আমরা এই দুটো ইকুয়েশনকে আমরা সংক্ষেপে একটা ইকুয়েশন দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি ইচ্ছা করে সংক্ষেপে বইতে এইভাবে লেখা হয়েছে সংক্ষেপে এন্ডামেন্ট আছে এন্ডামেন্ট হলো এটা হলো প্রেফারেন্স আর এন্ডামেন্ট হলো এটা হলো ডিফারেন্স কার্ভ এন্ডামেন্টস প্রথম ব্যক্তির এন্ডামেন্ট হলো প্রথম ব্যক্তির কাছে প্রথম দ্রব্য কতটুকু আছে প্রথম ব্যক্তির কাছে দ্বিতীয় দ্রব্য কতটুকু আছে ঠিক আছে একটা ফোন রিসিভ করে নি আচ্ছা আমরা বলছিলাম যে ব্যক্তির যে এন্ডামেন্ট সেটা হলো প্রথম ব্যক্তির এন্ডামেন্ট হলো কমোডিটিস পুরো 1 ইউনিট আছে তার কাছে কমোডিটি দ্বিতীয় কমোডিটি সে 2 ইউনিট আর দ্বিতীয় ব্যক্তির যে এন্ডামেন্ট যে কমোডিটি সেটা হলো দ্বিতীয় ব্যক্তির প্রথম কমোডিটি কতটুকু আছে দ্বিতীয় ব্যক্তির কাছে দ্বিতীয় কমোডিটি কতটুকু আছে এটা 2 ইউনিট আছে তার কাছে 1 ইউনিট আছে যে স্কয়ার বক্স আমরা চেক করতে পারি এর উপর ভিত্তি করে আমরা চেক করলে একটা বক্স রাখতে পারি আমরা যার প্রথম কমোডিটির মোট পরিমাণ 3 দ্বিতীয় কমোডিটির মোট পরিমাণ 3 এই প্রেফারেন্স এবং এন্ডামেন্টের উপর ভিত্তি করে আমরা কি করতে পারি যে ইকুইভ্যালেন্ট প্রাইস কত হবে সেটা বের করতে পারি এবং ইকুইভ্যালেন্ট অ্যালোকেশন কত হবে আমাদের উদ্দেশ্য হলো ফাইন্ড general equivalent price of these two commodities price and allocation yes টা এবং x টা এটা আমরা বের করতে চাই তো আমরা প্রাইস হলো আমাদের ধরো লেট প্রাইস ইকুয়াল টু প্রাইস ভেক্টর যে p এখানে আমাদের p1 আছে p2 আছে p1 হচ্ছে প্রথম দ্রব্যের দাম আর p2 হচ্ছে আমাদের দ্বিতীয় দ্রব্যের দাম আমরা একজন ব্যক্তির আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অফার গ্রাফ বের করা কিন্তু ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ বের করতে চাই আমাদের অফার গ্রাফ হবে ব্যক্তি অফার গ্রাফ বের করে অফার গ্রাফের ইন্টারসেকশন পয়েন্ট থেকে আমাদের এই ভারসাম্য মূল্যবোধ বের করতে হবে আমাদের অফার গ্রাফ পাওয়ার জন্য ভারসাম্য সলিউশন পাওয়া যায় বিভিন্ন দামে একজন ব্যক্তি কি পরিমাণ কিনতে চায় কিভাবে অফার করতে চায় ডিমান্ড বলতে পারি ডিমান্ড বা সাপ্লাই সেটা পাওয়ার জন্য আমাদের
এই ওয়েলথের উপর ভিত্তি করে আমাদের বাজেট লাইনটা আমাদের দরকার। বাজেট লাইনটা আমাদের বাজেট লাইন হবে বাজেট বা ওয়েলথ ইনকামের পরিমাণ, সেটা হলো প্রথম ব্যক্তির বাজেট হলো বা ওয়েলথ হলো ওমেগা দিয়ে আমরা এটা ওমেগা ডব্লিউ দেখতে, আর ওয়েলথ কে লিখে আমরা ডব্লিউ দিই, একটু একটু গোলাকার করে লেখা হয়, এটা শর্ট করে লেখা হয়। ওমেগা 1 হলো প্রথম ব্যক্তির বাজেট, ওয়েলথ প্রথম ব্যক্তির ওয়েলথ সম্পদের পরিমাণ। এটা নির্ভর করে তার এন্ডামেন্টের পরিমাণ নির্ভর করে, অর্থাৎ প্রথম দ্রব্যের দাম কত, প্রথম দ্রব্য তার কাছে কতটুকু আছে, এটা প্রথম দ্রব্য থেকে প্রাপ্ত ইনকাম। আর দ্বিতীয় দ্রব্যের দাম কত এবং দ্বিতীয় দ্রব্য তার কাছে কতটুকু আছে, প্রথম ব্যক্তির কাছে। এটা হলো প্রথম ব্যক্তির বাজেট। বা এটাকে আমরা আরো স্পষ্টভাবে লিখতে পারি যে প্রথম ব্যক্তির এন্ডামেন্ট হচ্ছে তার কাছে 1 ইউনিট 1 ইনটু দ্য ওমেগা 1 2 প্লাস দ্বিতীয় দ্রব্য সরি ওমেগা 1 হচ্ছে 1 p1 বা p1 আর ওমেগা 1 হচ্ছে 2 এটা হচ্ছে 2p2। এটা হচ্ছে তার বাজেট লাইনের সমীকরণ প্রথম ব্যক্তির জন্য। p1 p2 উপর নির্ভর করে টোটাল বাজেট কতটুকু হবে প্রথম ব্যক্তির জন্য। আর দ্বিতীয় ব্যক্তির বাজেট শুধু একই ভাবে w2, দ্বিতীয় ব্যক্তির বাজেট w2 একই ভাবে প্রথম দ্রব্যের দাম কত আর দ্বিতীয় ব্যক্তির কাছে প্রথম দ্রব্য কতটুকু আছে, দ্বিতীয় দ্রব্যের দাম কত আর দ্বিতীয় ব্যক্তির কাছে দ্বিতীয় দ্রব্য কতটুকু আছে। এটা হলো 2 দ্বিতীয় ব্যক্তির জন্য p1, এটা হলো দ্বিতীয় ব্যক্তির জন্য 1 p2 বা এটা হলো দ্বিতীয় ব্যক্তির বাজেট। নিচে প্ল্যান বক্সে এগুলো থাকতে পারে। এখন আমরা ওয়েলথটা পেলাম এবং প্রেফারেন্স আছে আমাদের। ওয়েলথ এবং ওয়েলথ প্রেফারেন্স এবং ইনকাম আমরা যদি জানি বা প্রাইস যদি জানি আমরা বা বাজেট লাইন এবং প্রেফারেন্স যদি জানা থাকে তাহলে একটি ভারসাম্য খুব সহজে বের করা যায়। বাজেট লাইনের সাথে প্রেফারেন্স যেখানে স্পষ্ট হয়, প্রেফারেন্স যদি ম্যাক্সিমাইজ করি, ম্যাক্সিমাইজ প্রেফারেন্স সাবজেক্ট টু দা বাজেট লাইন, যদি আমরা সলভ করি তাহলে আমরা সলিউশনটা পেয়ে যাই। সলিউশনটা হলো আমাদের অফার কার্ভ। কিছু না, অফার কার্ভ হলো আমাদের ডিমান্ড কার্ভ যে বের করি, মার্শাল ডিমান্ড কার্ভ, সলিউশন ম্যাক্সিমাইজ ইউটিলিটি সাবজেক্ট টু, যদি প্রথম ব্যক্তির জন্য এই কাজটা করি আমরা ম্যাক্সিমাইজ ইউটিলিটি, এটা মানে x1 1 ফর আলফা প্রথম ব্যক্তি দ্বিতীয় দ্রব্য 1 মাইনাস আলফা সাবজেক্ট টু আমরা বের করব x1 এবং x2 বের করব, x1 এবং x1 টু বের করব সাবজেক্ট টু এটা বাজেট কনস্ট্যান্ট। প্রথম ব্যক্তি বাজেট হলো এটা আর 1x1 প্রথম দ্রব্যের পিছনে x1 মানে এখানে x1 x2 মানে এখানে হচ্ছে x1 দ্বিতীয় প্রথম ব্যক্তির কাছে দ্বিতীয় দ্রব্য কত আছে, এটা বাজেট চেয়ে বেশি হতে পারে। বাজেট হলো p1 প্লাস 2p2। সলভ করো, সলভ করলে এখানে x1 1 এর একটা মান পাবে, x1 2 এর একটা ভারসাম্য মান পাবে, যেটাকে বলবো অফার টা বলবো। বা এটাকে যদি w1 ধরে সলভ করো, w1 সলভ করো p1 x1 1 প্লাস p2 x1 লেস দেন ইকুয়াল টু w1 যদি সলভ করে এটাকে সলভ করলে আমরা প্রথম ব্যক্তি যে x1 1 এর একটা মান পাবো স্টার, সেই মানটা হবে যেহেতু কমপ্লেক্স ফর্ম, এটা সলিউশনটা ওয়েল নোন, সলিউশনটা হলো আলফা ইনটু w1 বাই p1 প্রথম দ্রব্যের ডিমান্ড প্রথম ব্যক্তির জন্য আলফা ইনটু ওয়েলথের পরিমাণ ডিভাইড বাই p1 আর দ্বিতীয় দ্রব্যের যে ডিমান্ড প্রথম ব্যক্তির কাছে সলিউশন সেটা হলো আমাদের 1 মাইনাস আলফা w হচ্ছে প্রথম ব্যক্তির ওয়েলথের পরিমাণ বাই p2 ইচ্ছা করলে অনেক সময় এটা লেখা যায় w এর মানটা আমরা w এর না দিয়ে যদি এটা ব্যবহার করি সেটাও লিখতে পারি p1 প্লাস 2p2 w এর পরিবর্তে আমরা w এর মানটা এখানে বসে রাখতে পারি।
ডিউরেন্টের মাত্রা নির্ভর করে প্রাইসের উপর নির্ভর করে। একইভাবে যে দ্রব্যের যে ডিমান্ড তখন বিক্রির কাছে সেটা হলো 1 মাইনাস আলফা ইনটু 1 প্লাস, এটাকে বলি আমরা অফার কার্ভ। অফার কার্ভটা হলো অফার কার্ভ ফর ইন্ডিভিজুয়াল 1 ইকুয়াল টু আমরা সংখ্যা এভাবে লিখি আলফা P1 প্লাস 2 P2 বাই P1, অথবা এটাকে লিখতে পারো হচ্ছে প্রথম কমোডিটির অফার আর দ্বিতীয় কমোডিটির অফার 1 মাইনাস আলফা P1 প্লাস বাই P2, 1 মাইনাস আলফা ইনটু W1, এটা হচ্ছে অফার কার্ভ। প্রথম কমোডিটির অফার, এটা হচ্ছে দ্বিতীয় কমোডিটির অফারের পরিমাণ, which depends on the prices of the two commodities, তবে দামের উপর নির্ভর করে। ঠিক একইভাবে সিমিলারলি আমরা দ্বিতীয় ব্যক্তির জন্য জাস্ট W1 এর জায়গায় W2 বসিয়ে দিয়ে এবং X11 এর জায়গায় X21, X22 এর জায়গায় X23 বসিয়ে দিয়ে যদি আমরা সলভ করি, দ্বিতীয় ব্যক্তির অফার কার্ভটা আমরা কিভাবে পেতে পারি। আমরা সলিউশনটা করি নাই, সলিউশনটা না করে আমরা যেহেতু জানি যে কমপ্লেক্স ফাংশনের সলিউশন করা হলে তার ফর্মটা একদমই হয় আলফা ইনটু ওয়েলথ বাই P1, আর দ্বিতীয় কমোডিটির জন্য হচ্ছে আলফা 1 মাইনাস আলফা ইনটু ওয়েলথ বাই P2। সেজন্য আমরা এখানে সলিউশন করলে এটাই পাওয়া যাবে। আমরা সরাসরি সলিউশনটা বসিয়ে দিয়েছি এবং দ্বিতীয় ব্যক্তির সলিউশনটাও অনেকটা একই রকম হবে, যে তার ক্ষেত্রে হবে এখানে আলফা ইনটু তার দ্বিতীয় ব্যক্তির বাজেট ছিল আমাদের 2P1 প্লাস P2 W2, এটা হচ্ছে আমাদের P1, আর দ্বিতীয় কমোডিটির যে অফার সেটা হচ্ছে আমাদের 1 মাইনাস আলফা, তার বাজেট হচ্ছে 2P1 প্লাস P2 বাই P2, দ্বিতীয় কমোডিটির অফার। দেখতে আমরা অফার কার্ভটা বের করলাম। অফার কার্ভটা যেখানে ইন্টারসেকশন করবে সেখানে ভারসাম্য নির্ধারিত হবে। অফার কার্ভ যখন যেখানে ইন্টারসেকশন করে সেখানে দুটো কমোডিটিরই এক্সেস ডিমান্ড 0 হয়, বা ডিমান্ড ইকুয়াল টু সাপ্লাই, টোটাল ডিমান্ড ইকুয়াল টু টোটাল সাপ্লাই হয়, এক্সেস ডিমান্ড ইকুয়াল টু। সুতরাং বাজার যে ভারসাম্য মার্কেট ইকুইলিব্রিয়াম, মার্কেট কন্ডিশন হলো এক্সেস ডিমান্ড শুড বি 0। মার্কেট কন্ডিশন হলো আমাদের ইকুইলিব্রিয়াম ভারসাম্যের মধ্যে টোটাল ডিমান্ড, টোটাল দুজন ব্যক্তির যে ডিমান্ড টোটাল সাপ্লাই, বা একটাকে পাশে নিয়ে এসে আমরা বলতে পারি এক্সেস ডিমান্ড ইকুয়াল টু 0, টোটাল এন্ডাওমেন্ট অফ দা কমোডিটি। প্রথম কমোডিটি যদি আমরা ভারসাম্যটা বের করি, প্রথম কমোডিটি যে টোটাল ডিমান্ড সেটা হলো আমাদের প্রথম ব্যক্তির ডিমান্ড, এটা দ্বিতীয় ব্যক্তির ডিমান্ড প্রথম কমোডিটি। এখানে পাচ্ছি আমরা আলফা P1 প্লাস 2P2 বাই P1, এটা হচ্ছে প্রথম ব্যক্তির প্রথম কমোডিটি ডিমান্ড, আর এটা হচ্ছে আমাদের প্রথম কমোডিটি ডিমান্ড from the perspective of individual 2, দ্বিতীয় ব্যক্তির প্রথম কমোডিটি ডিমান্ড। তাহলে টোটাল সাপ্লাই হলে কি প্রথম কমোডিটি প্রথম ব্যক্তির কাছে 1 ইউনিট, আর দ্বিতীয় কমোডিটি প্রথম কমোডিটি দ্বিতীয় ব্যক্তির কাছে 2 ইউনিট, টোটাল সাপ্লাই হলো 3 ইউনিট। একজন ব্যক্তির কাছে 1 ইউনিট, প্রথম ব্যক্তির কাছে প্রথম কমোডিটি 1 ইউনিট, এবং দ্বিতীয় ব্যক্তির কাছে প্রথম কমোডিটি 2 ইউনিট, মোট 3 ইউনিট পণ্য আছে। টোটাল সাপ্লাই এটা হলো টোটাল ডিমান্ড। প্রথম ব্যক্তির প্রথম কমোডিটি ডিমান্ড অফার কার্ভ থেকে পাচ্ছি, এটা হলো দ্বিতীয় ব্যক্তির প্রথম কমোডিটি ডিমান্ড, টোটাল ডিমান্ড অফ দা ফার্স্ট কমোডিটি এন্ড সাপ্লাই অফ ফার্স্ট কমোডিটি। এই কোশ্চেন থেকে সলভ করলে আমরা ভারসাম্য তাপটা আমরা এখান থেকে পেয়ে যাবো, এবং ভারসাম্য এলিভেশনের বিপরীতে সেটা আমরা পেয়ে যাবো। তো সলভ করার জন্য আমরা অনেকগুলো পথ আছে সলভ করার। যদি এখানে যদি দুটোই আলফা কমন নেই, আমি কমন সলভ করেন আলফা যদি কমন নেই
এটা হবে p1 plus 2p2 by p1 plus 2p1 plus p2 যেভাবে সলভ করো না কেন অ্যান্সার আসবে একই রকম সবার করা যায় এখানে আলফা ইকুয়াল 1 plus 2 p2 by p1 plus এখানে পাবো আমরা 2 p1 by p2 plus 1 alpha 2 plus 2 p2 p1 plus 2 p1 p2 এখন এখান থেকে আলফা কে যদি ওদিকে নিয়ে যাই সেটা হবে two by p1 1 by p2 3 minus 12 আলফা কে নিয়ে এখানে এখনো আলফা থাকবে এর সাথে একটু একটু নিশ্চয় ভেবেছি সেটা হলো যে আমাদের দ্বিতীয় ব্যক্তির প্রথম প্রবর্তিত যে ডিমান্ড সেখানে এটা p1 p2 নয় p1 প্রথম দ্বিতীয় ব্যক্তির প্রথম প্রবর্তিত যে ডিমান্ড হচ্ছে যে আলফা p1 plus 2p2 by p1 1 প্রথম প্রবর্তিত ছিল p1 দ্বিতীয় প্রবর্তিত ছিল p2 আমরা একটু ভুলে গেছি ফ্র্যাকশন করতে হবে এখানে আমাদের p1 যদি হয় এটা এখানে পাবো 1 plus 2p2 by p1 plus 2p2 by p1 sorry 2 plus p2 by p1 plus p2 by p1 একটু কাজ করে এটা 3 হবে প্লাস যোগ করি এখানে করলে 2p2 plus p2 alpha 3 plus 3p2 by p1 3 common নেই 3 alpha 1 plus p2 by p1
আচ্ছা তাহলে কি এখানে হচ্ছে আমরা আলফা প্লাস আলফা p2 by p1 equal to 1 আলফাটা প্রকাশে নিয়ে গেলে cos alpha p2 by p1 equal to minus alpha তো এটা কাটলে হবে -1 ঠিক আছে আমাদের এটার সিকোয়েন্স হচ্ছে যে আলফা 1 প্লাস p2 by 1 equal to 1 সেটা নিতে পারবো যে 1 প্লাস p2 by p1 equal to আলফাটাকে পাশে নিয়ে গেলে 1 by আলফা হয়ে যাবে সেটা এবং p2 by p1 সমান ভারসাম্য দাম যেটা p2 by p1 অথবা এখান থেকে এভাবে লিখতে চাও p1 by p2 লিখতে চাও সেই হিসেবে লেখা যায় এটাকে আলফা বাই 1 মাইনাস আলফা এখানে একটা লিখলেই হবে এটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট প্রাইস ভারসাম্য দাম অর্থাৎ যদি দুটো দ্রব্যের দামের অনুপাত আলফা বাই 1 মাইনাস আলফা হয় তাহলে দুটো মার্কেটে সাইমেলটেনিয়াস ইকুইভ্যালেন্ট অর্জিত হবে সুতরাং ভারসাম্য দাম হলো কত ভারসাম্য দাম মানে কি আমরা ভারসাম্য দাম অনুপাতকে বোঝাচ্ছি আমরা প্রাইস রেশিওকে বোঝাচ্ছি এখানে অ্যাবসলিউট প্রাইসটা পাওয়া যাবে না আমরা রিলেটিভ প্রাইসটা পাবো আমরা দুটো পণ্যের ক্ষেত্রে প্রাইস রেশিও হলো p1 বাই p2 সমান আলফা বাই 1 মাইনাস আলফা বা p2 বাই p1 সমান 1 মাইনাস আলফা বাই আলফা এই প্রাইসের মানটা যদি আমরা প্রাইস রেশিওর মানটা যদি আমরা ডিমান্ড ফাংশনে বসিয়ে দিই তাহলে দুটো কমোডিটির ডিমান্ড কত সেটা আমরা সেখান থেকে ইচ্ছা করে বের করতে পারি যেমন প্রথম কমোডিটির যে ডিমান্ড সেটা ছিল আমাদের প্রথম ব্যক্তির জন্য আলফা p1 প্লাস 2 p2 বাই p1 এখন সেখানে যদি আমরা প্রথম ব্যক্তির যে অ্যালোকেশন আমাদের ইকুইভ্যালেন্ট প্রাইস রেশিও p1 বাই p2 স্টার অ্যালোকেশনটা হলো x হলো আমাদের ফর এক্সাম্পল x1 স্টার হলো আমাদের প্রথম পণ্যের যে অ্যালোকেশন সেটা আমাদের 1 আলফা w1 মানে হচ্ছে আমাদের p1 2p1 প্লাস p2 এটা প্রথম ব্যক্তির প্রথম কমোডিটি অ্যালোকেশন তো এটা আমরা এখানে লিখতে পারি আলফা 2 প্লাস p1 পেন কাটা যাবে 1 আলফা 2 আলফা ভেঙে লিখে দিই আমরা alpha plus alpha into plus alpha into p2 by p1 সমান হলো কত p2 by p1 ছিল 1 minus alpha alpha ঠিক আছে তো এখানে আমরা পাবো কত 2 alpha plus 1 minus alpha বা যেটা হবে আমাদের alpha plus 1 বা 1 plus alpha এটা হবে প্রথম কমোডিটি অ্যালোকেশন দ্য ফার্স্ট পারসন প্রথম ব্যক্তির কাছে প্রথম কমোডিটি আলফা মান যদি ফর এক্সাম্পল 0.5 হয়
তার কাছে তাদের প্রথম ব্যক্তির কাছে যে প্রথম কমোডিটি ছিল 1 ইউনিট ছিল, প্রথম ব্যক্তির কাছে আমরা জানি যে প্রথম ব্যক্তির কাছে প্রথম কমোডিটি 1 ইউনিট ছিল। আলফা যদি 0.5 হয় আলফা মার্কেট, তাহলে অ্যালোকেশন হবে আমাদের 1.5 হবে। এভাবে চিন্তা করতে পারো যে প্রথম ব্যক্তির কাছে প্রথম কমোডিটি ছিল 1 ইউনিট ছিল, 1 ইউনিট, আর দ্বিতীয় ব্যক্তির কাছে ছিল 2 ইউনিট, প্রথম ইউনিট। আর দ্বিতীয় কমোডিটি প্রথম ব্যক্তির কাছে 2 ইউনিট ছিল এবং দ্বিতীয় ব্যক্তির কাছে ছিল দ্বিতীয় কমোডিটি 1 ইউনিট ছিল। এই ছিল আমাদের অ্যালোকেশন। এটাও তিন ডিমেনশন অ্যালোকেশন ছিল আমাদের। এটা একটা প্রাইস রেশিও আমরা নিয়েছি, প্রাইস রেশিও একটা ছিল, ইনিশিয়াল প্রাইস ছিল প্রথম কমের দাম ছিল P1, দ্বিতীয় কমের দাম ছিল P2। তো ভারসাম্য দাম হবে P1 বাই P2 সমান আলফা 1 মাইনাস আলফা বাই 1 মাইনাস, এটা মনে করো ভারসাম্য দাম। তো প্রথম ব্যক্তি তার যদি আলফা ইকুয়াল টু 0.5 হয় তাহলে সেখানে ভারসাম্য লাভ করবে, এবং দ্বিতীয় ব্যক্তি এখানে ভারসাম্য লাভ করবে। অর্থাৎ সে 0.5 ইউনিট কিনবে, সে যদি আলফা ইকুয়াল টু 0.5 হয় তাহলে এটা হবে 1.5 যখন আলফা ইকুয়াল টু 0.5 হবে। কেমন? দ্বিতীয় ব্যক্তি কি করবে, তার 0.5 ইউনিট সে বিক্রি করে দেবে, দ্বিতীয় ব্যক্তি করে দেবে প্রথম কমোডিটি। একটু বেশি কিনবে প্রথম ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি প্রথম কমোডিটি বিক্রি করে দেবে। এটা হচ্ছে প্রথম ব্যক্তির ভারসাম্য এবং দ্বিতীয় ব্যক্তির ভারসাম্য। এটা আলফা মানের উপর নির্ভর করে এবং এন্ডোমেন্টের উপর নির্ভর করে। এটা এন্ডোমেন্টের উপর কারণে এই মানটা আসছে, এন্ডোমেন্ট যদি ভিন্ন হতো এখানে ভিন্ন মান আসতো। সুতরাং এই যে অ্যালোকেশন x, এই x এর মানটা কত হবে সেটা নির্ভর করবে যে প্যারামিটারগুলো মানের উপর নির্ভর করবে। যে আলফার মান কত, আলফা হচ্ছে একটা মার্জিনাল ইনফিনিটির মতো, যে 1 ইউনিট এক্সট্রা হলে কতটা ইনফিনিটি হয়। এই আলফা প্যারামিটার ভ্যালু এবং এন্ডোমেন্ট ভ্যালু ওমেগা, এটার উপর নির্ভর করবে যে ফাইনাল অ্যালোকেশনটা বা এক্সট্রা কোথায় নির্ধারিত হবে, আর প্রাইসটা কত হবে সেটাও আমাদের প্রেফারেন্স থেকে আমরা বের করতে পারি। সুতরাং আমাদের কাছে যদি প্রেফারেন্স দেওয়া থাকে, পছন্দ ক্রম যদি দেওয়া থাকে এবং এন্ডোমেন্ট দেওয়া থাকে, তাহলে আমরা এই প্রেফারেন্স এবং এন্ডোমেন্ট এর উপর ভিত্তি করে দুজন ব্যক্তির যে অফার কাপ সেটা বের করে বা ডিমান্ড বের করে, টোটাল ডিমান্ড ইকুয়াল টু টোটাল সাপ্লাই, এই বিবেচনায় বা এই আর্গুমেন্ট উপস্থাপন করে ইকুইলিব্রিয়াম কন্ডিশন ব্যবহার করে আমরা দুটো দ্রব্যের ভারসাম্য দাম কত হবে, দাম মানে দাম অনুপাত কত হবে এবং এই ভারসাম্য অ্যালোকেশন কোথায় হবে সেটা আমরা বের করতে পারি। এটা আমরা একটা एग्जांपल দিয়ে দেখানোর চেষ্টা করব। আমরা আজকে এখানে শেষ করব। এটা আমাদের এক্সচেঞ্জ ইকোনমির एग्जांपल। আমরা আগামী ক্লাসে আমরা এক্সচেঞ্জ ইকোনমির মধ্যে প্রোডাকশনকে ইনপুট করার চেষ্টা করব। প্রোডাকশনকে ইনপুট করে আমরা দেখার চেষ্টা করব ভারসাম্য কিভাবে নির্ধারিত হয় জেনারেট করতে। আজকে এখানে শেষ করছি। তাহলে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা দেখো, প্রশ্ন যা পড়ানো। আজকে আমরা মূলত জেনারেল ইকোনমি কি, জেনারেল ইকোনমি প্রপার্টিজ কি এবং পিওর এক্সচেঞ্জ ইকোনমিতে যেখানে কোনো প্রোডাকশন নাই সেখানে কিভাবে ভারসাম্য নির্ধারিত হয় সেটা অ্যাজট বক্সের মাধ্যমে কিভাবে দেখানো যায় এবং এক্সাম্পলের মাধ্যমে কিভাবে দেখানো যায় সেটা আমরা দেখাবো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। নাই, ঠিক আছে, তাহলে আমি এখানে শেষ করছি। আগামী সপ্তাহের মধ্যে আগামী শনিবার তোমাদের সাথে ক্লাস হবে এবং তোমরা অ্যাসাইনমেন্টে জমা দিবে, মনে করে দিবা, যেটা তোমাদের দিয়েছি করার জন্য। ঠিক আছে, খুদা হাফেজ।